হ্যালো হ্যালো অ্যান্ড ওয়েলকাম এভরিওয়ান। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতু। কেমন আছো তোমরা সবাই? তোমাদের শুভ্র ভাইয়া চলে এসেছি তোমাদের সাথে লাইভ বায়োলজি ক্লাসে। চেক করে নিচ্ছি সব ঠিক মতো শোনা যাচ্ছে কিনা। তোমাদের শুভ্র ভাইয়া চলে এসেছি, আমি দেখতে পাচ্ছি এভরিথিং ইজ ক্লিয়ার। তোমরাও আস্তে আস্তে জয়েন করতেছো। আজকে খেলার দিন, তারপরও চলে আসছি। আমরা অল্প সময় পড়বো, অল্প সময় পড়ে তারপরে আমরা আবার খেলা দেখবো। ঠিক আছে, খেলাও যেহেতু বাংলাদেশের খেলা, সো খেলাও দেখতে হবে, আবার একটু পড়াও আগিয়ে রাখতে হবে। ঠিক আছে, দুটোই করতে হবে, হ্যাঁ ইনশাল্লাহ। তো বাট খেলা আর পড়া দুটাকে একসাথে করতে যাবে না কিন্তু, তাহলে কিন্তু আবার কোনোটাই ঠিকভাবে হবে না। সো তোমরা কুইকলি জয়েন করে ফেলো এবং আমিও দেখে নিচ্ছি সবকিছু ঠিকঠাক আছে কিনা, এবং তোমরা সবকিছু ঠিকঠাক শুনতে পাচ্ছ কিনা একটু আমাকে জানাই দিও। হ্যাঁ, তো আমি দেখতে পারতেছি তোমরা জয়েন করতেছো আস্তে আস্তে। আজকে আমরা অল্প সময় পড়বো, ঠিক আছে? আমরা তো বরাবরই অল্প সময় পড়ি, আজকে আমরা অল্প সময় পড়বো অ্যাজ আজকে খেলার দিন। সো বাংলাদেশের খেলা বলে কথা। সো জানি তোমাদের খেলার প্রতি একটা আগ্রহ থাকবে, বাট তারপরেও আমরা যেহেতু বায়োলজিতে অনেকগুলো ক্লাস নিতে পারিনি বিভিন্ন কারণে, সো যার কারণে আমরা যাতে করে আমরা কিছু মেকআপ ক্লাস দিয়ে এগুলোকে কভার করে নেওয়া যায়, যার কারণে আসলে আজকে চলে আসা। সো প্রথমে আমি আসলে তোমাদের থ্যাঙ্কস জানাই, কারণ বিভিন্ন সমস্যা থাকার পরেও তোমরা আমাদের সাথে ছিলে। আমরা দেখা গিয়েছে যে বিভিন্ন কারণে ক্লাস নিতে পারিনি, পারিবারিক কারণে হোক বা যান্ত্রিক কারণে হোক, বৃষ্টি হলে কারেন্ট থাকে না, নেট থাকে না, অনেক সমস্যা। সো তারপরেও দেখেছি যে তোমরা সব কিছু মানিয়ে নিয়েছো, তোমরা ক্লাসে আমাদেরকে কোঅপারেট করেছো, এই জন্য অনেক ধন্যবাদ। এবং আমরাও প্রতিজ্ঞাবদ্ধ তোমাদের সব কিছু সুন্দর করে টাইমলি শেষ করে দেওয়ার জন্য। সো যেটা বলছিলাম, আজকের ক্লাসে অ্যাটেন্ডেন্স কম থাকলেও তোমরা চেষ্টা করবা যে ক্লাসটা অবশ্যই করার জন্য, কারণ খুবই গুরুত্বপূর্ণ জিনিস তোমাদেরকে পড়াবো। আর এমনিতেই বায়োলজিতে আমরা আগের থেকে অনেকটা পিছিয়ে আছি, সো আমরা ট্রাই করব যে পরে হলেও এই ক্লাসটি করে নেওয়ার জন্য। যারা পরে ক্লাসটা করবা, লাইভ দেখবা, তারা ক্লাস শেষে কমেন্টে কমপ্লিট কথা লিখে যাবা। ঠিক আছে, কমপ্লিট বানানটা তোমরা স্পেলিং শো টাইপ করে এখানে লিখে যাবো, যাতে করে আমি বুঝতে পারি যে তোমরা ক্লাসটা পরবর্তীতে করেছো। তো এই হচ্ছে ব্যাপার স্যাপার। আমি দেখতে পাচ্ছি তোমরা অনেকেই জয়েন করেছো। তো চলো আমরা ফ্লিপ করে দিই, আমাদের বোর্ডটা ওপেন করে ফেলি, আমরা আমাদের বোর্ডে চলে যাই। তোমরা জয়েন করো, তোমরা তোমাদের ফ্রেন্ডসদেরকে আগে ট্যাগ দাও, মেনশন করে জানিয়ে দাও যে ক্লাসটা শুরু হয়ে গেছে। ঠিক আছে, কুইকলি মেনশন করো। হ্যাঁ, আমি আমার বোর্ডটা ঘুরিয়ে নিলাম, একটু ফ্রেমটা ঠিক করব, গিভ মি এ টাইম। ফ্রেমটা ঠিক করে নিলাম, আশা করি সব কিছু ঠিক মতো দেখা যাচ্ছে, কোনো সমস্যা নাই আশা করছি। তো ফ্রেমটা ঠিকভাবে দেখতে পাচ্ছ কিনা তোমরা আমাকে একটু জানিয়ে দিও। তোমরা বোর্ড ক্লিয়ার দেখতে পাচ্ছ কিনা, ফ্রেম ক্লিয়ার আছে কিনা, লেখা যদি অস্পষ্ট থাকে আমাকে একটু জানাবা। হ্যাঁ, শুরু হওয়ার পর আমাকে জানাবা। তাসিন বলছে হাই ভাইয়া, হ্যালো, আজকে তো খেলার দিন তাসিন। সো আমরা কি মনোযোগ দিয়ে রাখতে পারবো শেষ পর্যন্ত? আমরা কি মনোযোগ রাখতে পারবো? ওকে, তো আমি দেখতে পারতেছি ফ্রেম মেবি ঠিক আছে। ওকে, আমাকেও ঠিকভাবে দেখা যাচ্ছে। নাইস হার্ট অন বোর্ড। হ্যাঁ, এটা তো আগের দিনের হার্ট, আগের দিনে আমরা এই হার্টটিকে পড়ে ফেলছি। ওকে, সো বলেছিলাম আজকের ক্লাসের শুরুতে তোমাদেরকে কিছু কোশ্চেন করব, তোমরা কিছু কোশ্চেনের আগে আনসার দিবা। আমি দেখতে চাই যে তোমরা আগের ক্লাসে কতটুকু পড়ছো, সব কিছু ঠিকঠাক পড়ছো কিনা, এটা আমি একটু দেখতে চাই। সো আমি কিছু কোশ্চেন তোমাদেরকে করব। তো লেটস গেট প্রিপেয়ার্ড অ্যাবাউট দ্য কোশ্চেন্স। এবং তোমরা একটু কাইন্ডলি ফ্রেন্ডসদেরকে মেনশন করো, ঠিক আছে? কারণ আমি দেখেছিলাম তোমরা আগের দিন ক্লাসের মধ্যে 600 স্টুডেন্ট ছিল, তো আজকে সেই তুলনায় কিন্তু অনেকটা কমে গিয়েছে। যদিও খেলার দিন, জানি বেশিরভাগ স্টুডেন্টই খেলা দেখছো, বাট অলদো আমাদেরকে কিন্তু পড়াটাও করতে হবে এবং তোমাদের অ্যাটেন্ডেন্সটা কিন্তু ভালো থাকতে হবে। তোমরা যত বেশি অ্যাটেন্ডেন্স, তোমরা যত বেশি উপস্থিত থাকবে ক্লাসে, তত কিন্তু আমাদের কি থাকবে, আমাদের মধ্যে জোশটা কিন্তু ততটা বাড়বে। হ্যাঁ, সো এটা হচ্ছে তোমাদের কাছে রিকোয়েস্ট। সো তোমরা ইনশিওর করো। আমি তোমাদের জন্য প্রথম কোশ্চেনটা করে দিই। হ্যাঁ, আমি বলছিলাম কিছু কোশ্চেন করব। আচ্ছা, প্রথম প্রশ্ন, সবাই উত্তর দিবা, এখানে যারা যারা আছো, আজ যে 300+ স্টুডেন্ট আছো সবাই, ঠিক আছে, সবাই কিন্তু এখানে আনসার করবা, সবাই কমেন্ট করবা। ঠিক আছে, আমি চাই তোমাদের এই ভালোবাসাটা, তোমাদের ভালোবাসা বলতে তোমরা ক্লাসে রেসপন্স করো। প্রথম কোশ্চেন,
প্রথম কোশ্চেন, হার্টের সব থেকে পুরু প্রকোষ্ঠ কোনটি? হার্টের সব থেকে পুরু প্রকোষ্ঠ কোনটি? কোন প্রকোষ্ঠটি সব থেকে পুরু? আমি কোনো অপশন দিচ্ছি না আপাতত, কোনো অপশন দিচ্ছি না, তোমরা সবাই নিজের মতো করে আনসার করো। হার্টের সব থেকে পুরু প্রকোষ্ঠ কোনটি? সালাম জানিয়েছো, ওয়ালাইকুম আসসালাম। আচ্ছা, প্রথম প্রশ্ন, হার্টের সব থেকে পুরু প্রকোষ্ঠ কোনটি? সব থেকে পুরু প্রকোষ্ঠ কোন প্রকোষ্ঠটি সব থেকে মোটা বা সব থেকে বড়? তোমরা কুইকলি একটু আমাকে জানিয়ে দাও কমেন্ট করে। হার্টের সব থেকে পুরু প্রকোষ্ঠ, এবং তোমাদের লেখা ক্লিয়ার কিনা এটা আমাকে একটু জানিয়ে দিও, তোমরা ক্লিয়ারলি দেখতে পারতেছো কিনা। ভাইয়া বোর্ড ফুললি দেখা যাচ্ছে না, যতটুকু দেখা যাচ্ছে ততটুকু দেখা গেলেই হবে, প্যারা নেই। হার্টের সব থেকে পুরু প্রকোষ্ঠ কোনটা? আচ্ছা, তাবাসসুম তালুকদার, তোমার আনসারটা ঠিক আছে। এই ইসরাত জাহান, তুমি আজকেও এইভাবে আনসার করতেছো কেন? আমি আগের দিন বললাম না যে 1 নাম্বার ভেন্ট্রিকল 2 নাম্বার ভেন্ট্রিকল বলতে কিছু নাই। এই যে ইসরাত জাহান, তুমি যে লেখছো 4 নাম্বার ভেন্ট্রিকল, ভেন্ট্রিকল কি 4টা? ভেন্ট্রিকল তো 2টা, ভেন্ট্রিকল তো 2টা। তুমি যে 4 নাম্বার ভেন্ট্রিকল লিখতেছো এটা কিন্তু ভুল হচ্ছে। তুমি যদি এভাবে এক্সামে লিখে দিয়ে আসো, তোমাকে কিন্তু ডিম ফর আন্ডা দিবে, ঠিক আছে? তো তুমি ডিম ফর আন্ডা মানে তুমি একদম বিশ্বস্ততার সাথে একদম তুমি ডিম ফর আন্ডা পাবা, ঠিক আছে? আচ্ছা, নাফিসা আঞ্জুম লামিয়া, তোমার আনসারটা রাইট আছে। কোহি ইসলাম রাইট আনসার। আকিব তাফসিম রাইট আনসার। এই মিনময়, কি অবস্থা মিনময়, কেমন আছো? মিনময়, তোমার আনসারটা রাইট। খান আজমল রাইট আনসার। সুলতানা রায়া রাইট আনসার। তাসনিয়া তাহসিন রাইট আনসার। মাহফুজ সেন্টেন্স এমনি কম, ঠিক আছে? সো তোমরা যদি কেউ ঠিক মতো আনসার না করো আমার কিন্তু কষ্ট লাগবে, ঠিক আছে? সো তোমরা যারা যারা আছো প্রত্যেকে আনসার করবা, তারপর আমি পরের কোশ্চেনে যাব। নেটের প্রবলেম, মানে নেটই চলে গেছে, ডাটা কানেকশন দিয়ে অন করছি, জানি না ডাটা কানেকশনের কী অবস্থা, ডাটা কানেকশন দিয়ে কেমন চলবে বুঝতে পারতেছি না। সো দেখা যাক, নেটটা যদি চলে আসে তাহলে তো ভালোই। আচ্ছা, এখন কি আমাকে দেখা যাচ্ছে, শোনা যাচ্ছে? এখন কি দেখা যাচ্ছে, শোনা যাচ্ছে কিনা বলো। আর একটু আমি আরেকটা কাজ করি, সেটা হচ্ছে আমি আমার ফোনে একটু বেশি করে এমবি কিনে রাখি, তা না হলে ক্লাসের মাঝখানে আবার বন্ধ হয়ে যাবে। একটু টাইম দাও আমাকে, হ্যাঁ একটু টাইম দাও। কখন যে কোন সময় নেট চলে যায় বুঝি না। আমার রাউটারে যদি সবুজ বাতি জ্বলে তার মানে তখন আবার ঠিক হবে, এখন রাউটারে হলুদ বাতি জ্বলতেছে, তার মানে হচ্ছে নেট চলে গেছে। আচ্ছা, এখন মনে হয় ক্লিয়ার, এখন মনে হয় সব কিছু ঠিক আছে, তাই না? এখন সব কিছু ঠিক আছে। দেখি আমার এই রবির 4G আমাকে কেমন সার্ভিস দেয়, 4Gর দিনিয়া যেহেতু, রবির 4G আমাকে কেমন সার্ভিস দেয় আমি একটু চলো দেখি। আচ্ছা, তো এই প্রকোষ্ঠটার উপর চাপ পড়ে বেশি, এই প্রকোষ্ঠটার উপর চাপ পড়ে বেশি, যার কারণে এই প্রকোষ্ঠকে অনেক বেশি পুরু হইতে হয়, অনেক বেশি পুরু হইতে হয়। এই দুটো প্রকোষ্ঠ সব থেকে পুরু, মানে অধিকতর পুরু হচ্ছে এই প্রকোষ্ঠটা। এই প্রকোষ্ঠটা কি? এটা হচ্ছে বাম দিক, বাম নিলয়, বাম নিলয়, বাম ভেন্ট্রিকল, বাম নিলয়, বাম ভেন্ট্রিকল, বাম নিলয়, বাম ভেন্ট্রিকল। তাহলে আনসার হচ্ছে লেফট লেফট ভেন্ট্রিকল, লেফট ভেন্ট্রিকল। তাহলে আনসারটা হচ্ছে লেফট ভেন্ট্রিকল। আচ্ছা চলো আরেকটা কোশ্চেন, কোশ্চেন নাম্বার 2, ঠিক আছে? কি কোশ্চেন করা যায়, কোশ্চেনটা হচ্ছে, দেখো এটা খুব টেকনিক্যাল একটা কোশ্চেন, এই টাইপের প্রশ্ন মেডিকেলে আসে। তোমাদের ভবিষ্যতে যাদের ডাক্তারি পড়ার ইচ্ছা তাদের জন্য হচ্ছে এই টাইপের প্রশ্নগুলো খুবই কার্যকর। প্রশ্নটা হচ্ছে একটু শর্টকাটে লিখে দিই, রাইট ভেন্ট্রিকল টু লাংস, কি বললাম? রাইট ভেন্ট্রিকল টু লাংস মানে ডান নিলয় টু ফুসফুস, ডান নিলয় থেকে ফুসফুসের মাঝে কোন কপাটিকা, কোন ভালভ?
এই টাইপের প্রশ্নগুলা মেডিকেলে আসে, বুঝছো? মেডিকেলের জন্য এগুলো টেকনিক্যাল কোশ্চেন। দেখি এটার আনসার কে কে করতে পারে। এইটার আনসার যারা যারা করতে পারবে বুঝবো তারা আসলেই মেডিকেলে চান্স পেয়ে যাবে। এটার আনসার করা মানে তুমি মেডিকেলে চান্স পেয়ে গেছো। দেখি কে কে পারে। ঠিক আছে, আমার এখনো পর্যন্ত ওয়াইফাই হলুদ হয়ে আছে। আচ্ছা, এই তোমরা 20 GB 30 GB কি লাগাইছো, এগুলো বন্ধ করো, আনসার দাও। যারা যারা আসো সবাই আনসার করো, যারা যারা আসো সবাই আনসার করো, কেউ বাদ যাবে না, বাদ যাবে না কোনো শিশু। সেমিলুনার বললে হবে না, সেমিলুনার এইখানেও যেটা এটাও সেমিলুনার, এখানে যেটা এটাও সেমিলুনার, আলাদা একটা নাম আছে। সেমিলুনার মানে কি? অর্ধচন্দ্রাকৃতির। এইটারটা অর্ধচন্দ্রাকৃতির, এইটারটা অর্ধচন্দ্রাকৃতির। অর্ধচন্দ্রাকৃতির হওয়ার পরে আলাদা একটা নাম আছে, সে আলাদা নামটা আমি চাচ্ছি। শুধু সেমিলুনার বললে হবে না ভাইয়ারা, শুধু সেমিলুনার বললে হবে না। এই যে রঞ্জু ইসলাম, তোমার আনসারটা রাইট, রঞ্জু, গুড। তারপর হচ্ছে জাহান, তোমার নামটা পড়তে পারতেছি না, তোমার আনসারটা রাইট। আলো রহমান, তোমার আনসারটা রাইট। ওই নামটা ছিল জুয়াইরিয়া জাহান, তোমার আনসার রাইট ছিল। ইসরাত জাহান পুষ্প রাইট আনসার ছিল। অর্ণব আচার্য রাইট আনসার। মিনময়, তোমার আনসারটাও রাইট। ইসরাত জাহান রাইট আনসার। নাফিস সালামিয়া রাইট আনসার। এখন সবাই রাইট আনসার দিচ্ছে। দেখো এটাও অর্ধচন্দ্রাকৃতির, এটাও অর্ধচন্দ্রাকৃতির, দুটোই অর্ধচন্দ্রাকৃতির। তো অর্ধচন্দ্রাকৃতির বা সেমি লুনার বললে তো হবে না। সেমি, সেমি মানে হাফ, লুন মানে চাঁদ। অ্যাস্ট্রোনটসরা বা যারা হচ্ছে নাসার গবেষক, তারা হচ্ছে চাঁদকে লুন বলে। লুন, লুনার সারফেস, চাঁদের মাটি। লুনার সারফেস, চাঁদের মাটি। তাহলে সেমি লুন, অর্ধচন্দ্র। গলা ধাক্কা। রাউটারে কি বাতি জ্বলে এখন? রাউটারের এখন নীল বাতি জ্বলছে, তাহলে একটু পরে ওয়াইফাই অন করে দেওয়া যাবে। আচ্ছা, কিন্তু এটার নাম হচ্ছে পালমোনারি ভালভ, যেহেতু এটা ফুসফুসের দিকে যাচ্ছে। আর এটার নাম হচ্ছে অ্যাওয়ার্টিক ভালভ, যেহেতু এটা অ্যাওয়ার্টা বা মহাধমনির দিকে যাচ্ছে। ক্লিয়ার? কথা মনে থাকবে? বাহ, তোমরা এখন অনেকে উপস্থিত হইছো, থ্যাংক ইউ ভেরি মাচ। তাহলে এটার নাম হবে পালমোনারি ভালভ। পালমোনারি ভালভ, আনসারটা হবে পালমোনারি ভালভ। আচ্ছা, তোমাদের যে আমি কোশ্চেনগুলো সলভ করাই, তোমাদের কি এটা ভালো লাগে না বোরিং লাগে? একটু বলো তো আমাকে। 21 ব্যাচের যারা আছে, 21 ব্যাচের যারা ছোট ভাইয়া আপুরা আছেন, তারা বলছে যে ভাইয়া আপনি কোশ্চেনগুলো সলভ করা অনেক উপকার হয়। দেখা যায় কোশ্চেন কমন করে যায় ওদের যে স্কুলে যে কলেজে যে প্রশ্নগুলো হয়। এবং মজার বিষয় হচ্ছে এগুলো সলভ করলে তোমার যে তুমি ভবিষ্যতে যে অ্যাডমিশন টেস্ট দিবে, অ্যাডমিশন টেস্টে হেল্প করবে। তো তোমরা একটু জানাই দাও এই কোশ্চেনগুলো সলভ বা এরকম যে তোমাদেরকে কোশ্চেন দিই, সেই কোশ্চেনের ব্যাপারটা তোমাদের কাছে কেমন লাগে একটু কুইকলি জানাই দাও। ঠিক আছে, আজকে আমরা দারুণ একটা গল্প করবো। আজকে আমরা সানি ভাইয়ের গল্প করবো, এবং সানি ভাইয়ের গল্প দিয়ে আমরা দেখবো হার্টের শরীরে এত কারেন্ট কেমনে আসে। অনেকে বলে না তার শরীরে কত কারেন্ট, হ্যাঁ, তো এই হার্টের শরীরে এত কারেন্ট কেমনে, এটা আমরা একটু জানবো, কেমনে সে একা একা বিট করে। ওকে, তো তোমরা একটু জানাই দিও যে তোমাদের যে কোশ্চেনগুলো সলভ করে, এই কোশ্চেনগুলো সলভ করলে তোমাদের কাজে লাগে কি না। আচ্ছা, এরপরে আরেকটা কোশ্চেন, এরপরে কোশ্চেনটা আমরা দেখি এটা কে কে আনসার করতে পারে। কি প্রশ্ন করা যায়? শর্টকাটে দেখাবো, ঠিক আছে, একটু শর্টকাটে, মানে মেডিকেল প্যাটার্নে আর কি। এস ভিসি ও আইভিসি এগুলোর মানে কি? কে বলতে পারবে এগুলোর মানে কি? এসভিসি আর আইভিসির মানে কি? দেখি কে বলতে পারে, কার মাথায় ট্যালেন্ট আছে অনেক, বা কার মাথায় বুদ্ধি আছে অনেক। কোথায় প্রবেশ করে, কোথায় ঢুকে, লিখি কোথায় ঢোকে, কোথায় ঢোকে। এসভিসি আইভিসি মানে কি? দেখি এটা কে কে বলতে পারে। এসভিসি আইভিসির মানে কি, এটা কে কে বলতে পারে? এসভিসি এবং আইভিসির মানে কি? সবাই বলতেছে ভালো লাগে, বাহ, তো তোমাদের ভালো লাগলে আমারও ভালো লাগে। এসভিসি আইভিসির মানে কি দেখি কে বলতে পারে সবার আগে। হোয়াট ইজ দ্য মিনিং অফ এসভিসি এন্ড আইভিসি? পড়াইতে বসার আগে এক গ্লাস পানি নিয়ে বসা দরকার। সুপিরিয়র ভেনা কাবা, ইনফিরিয়র ভেনা কাবা, জোস জোস। সৈয়দ তৌকির সবার আগে রাইট অ্যান্সার করছো, সৈয়দ তৌকির সবার আগে রাইট অ্যান্সার করছো। এসভিসি মানে সুপিরিয়র ভেনা কাবা বা ঊর্ধ্ব মহাশিরা, আইভিসি মানে ইনফিরিয়র ভেনা কাবা। মেডিকেলে এভাবে আসে, কিন্তু মেডিকেলে এই টাইপের প্রশ্ন আসে আর আমরা মনে করি যে মেডিকেলের প্রশ্ন কঠিন, আসলে তা না। তাহলে আইভিসি মানে ইনফিরিয়র ভেনা কাবা, মানে কি নিম্ন মহাশিরা। তাহলে এসভিসি আইভিসি, সুপিরিয়র ভেনা কাবা, ইনফিরিয়র ভেনা কাবা। আমি এখানে লিখে দিই, এটা হচ্ছে এসভিসি, এটা হচ্ছে আইভিসি,
সুপিরিয়র ভেনা কাভা, ইনফিরিয়র ভেনা কাভা। এখন তোমরা আনসারটা বলে দাও কোথায় প্রবেশ করে। এখন তো তোমরা এমনিই পারবা, এখন তো একদম সহজ হয়ে গেছে, তাই না? সবাই আনসার করো, দেখি এটা কোথায় প্রবেশ করে। আমি এক গ্লাস পানি নিয়ে আসি। রোমান্টি, রোমান্টি আমার জন্য একটু পানি গরম দিয়েন তো। পানি হচ্ছে একটু চিনি দিয়া, চিনি আছে ওইখানে, 1 চামচ কি 1.5 চামচ চিনি দিয়ে একটু পানি গরম দেন। চলে আসি, হারাই নাই, আসি আসি। দেখি সবার আগে কারা কারা, ওরে আল্লাহ, সবাই দেখে আনসার করছে। আজকে এই চ্যাপ্টারের কত নাম্বার ক্লাস? কত নাম্বার ক্লাস? ভালো কোশ্চেন করছো। কত নাম্বার ক্লাস আজকে? সত্যি কথা বলতে কি আমি ভুলে গেছি আজকে কয় নাম্বার ক্লাস। সত্যি কথা, অনেস্টলি সেইং। তাসিন, এটা কয় নাম্বার ক্লাস? আমি এই জন্য আজকে এডিট করতে পারি নাই, ডাইরেক্ট লিখে দিছি। আমি নিজেই ভুলে গেছি এটা কয় নাম্বার ক্লাস। তাসিন একটু বললো তো এটা কয় নাম্বার ক্লাস। সবাই অ্যান্সার করতেছে এইখানে প্রবেশ করবে। এটা কোন অলিন্দ? ডান অলিন্দ। ডান অলিন্দ, রাইট অ্যাট্রিয়াম, রাইট অ্যাট্রিয়াম, রাইট অ্যাট্রিয়াম। তাহলে আনসারটা হবে রাইট অ্যাট্রিয়াম। আনসারটা হবে রাইট অ্যাট্রিয়াম, RIGHT অ্যাট্রিয়াম, রাইট অ্যাট্রিয়াম। আর কোশ্চেন দিব? আরেকটা কোশ্চেন দিই, চলো আরেকটা কোশ্চেন করি। ঠিক আছে, আরেকটা কোশ্চেন প্র্যাকটিস করি। ঠিক আছে, আরেকটা কোশ্চেন, আরেকটা কোশ্চেন। এবার আমরা আরেকটা প্রশ্ন পড়ব। এবার যে প্রশ্নটা পড়ব এটা নিয়ে হচ্ছে মোস্ট অফ দ্য স্টুডেন্ট তোমাদের একটা মানে কনফিউশন কাজ করে, তোমাদের বেশিরভাগ স্টুডেন্টের মধ্যে একটা কনফিউশন কাজ করে। সেই প্রশ্নটা আমরা হচ্ছে আমাদের গাজী আজমল স্যারের বইয়ের আলোকে, সবসময় আমি বলি শোনো, সবসময় তোমরা আপডেট বই পড়বা। আপডেট বই মানে যেই বইটার লেটেস্ট এডিশন। আর আমি তো গাজী আজমল স্যারটাই ফলো করি বেশি, গাজী আজমল স্যারের বই ফলো করি। তো গাজী আজমল স্যারের বই লেটেস্ট এডিশনটা পড়ার চেষ্টা করবা। ঠিক আছে, তো এটা নিয়ে তোমাদের অনেকেরই একটা কনফিউশন কাজ করে, তো সেই কোশ্চেনটা আমি দিব। যদিও এই টাইপের প্রশ্ন অত বেশি আসে না, তারপরেও হার্টের দৈর্ঘ্য ও প্রস্থ কত? এই টাইপের প্রশ্ন সাধারণত আসে না, দৈর্ঘ্য প্রস্থ এত বেশি আসে না, তারপরেও দিলাম কারণ এটা নিয়ে একটা ম্যাসিভ কনফিউশন ক্রিয়েট হয়েছে। হ্যাঁ, তো এইটা তোমরা করবা। এবং তুমি কোন স্যারের বইয়ের এডিশন অনুযায়ী এটা শিখছো এটা কিন্তু আমার একটু লিখে দিও। হ্যাঁ, কোন স্যারের কোন রাইটারের বইয়ের ইনফরমেশন থেকে তোমরা এটা লিখছো এটা আমাকে একটু লিখে দিবা। ঠিক আছে, দেখি এটার আনসার কে কে করতে পারে। পানির পরিমাণ তো বললেন না, 2 লিটারের 1 চামচ। আরে না, চা কফি খাওয়ার জন্য যতটুকু পানি এতটুকু। আচ্ছা, দেখি বলো এটা তোমরা কোন জায়গা থেকে শিখছো এটা একটু আমাকে বলো। আমি দেখি তোমরা কোন জায়গায় কি লিখছেন। নাজিফা তাবাসসুম একটা আনসার করছো, অয়ন ঢালি একটা আনসার করছো, ভেরি গুড। সবার আনসারই হচ্ছে নূর, তোমার আনসারটাও ঠিক আছে। আচ্ছা, মাহফুজ আহমেদ তুমি একটা অন্য রকমের আনসার করছো। তুমি তোমার আনসারটা কোন স্যারের বই থেকে করছো এটা একটু আমাকে লিখে দিও। তাবাসসুম তালুকদার তোমার আনসারটাও হয়েছে। তাসনিয়া তাসিন তোমার 450 স্টুডেন্ট ক্লাস করতেছো, অথচ কমেন্ট করতেছো হাতে গোনা 2-1 জন। কেন? তার মানে কি তোমরা ইকুয়েশনই ক্লাস করো আর বাকিরা সবাই খেলা দেখো, তাই না? কমেন্ট না করলে বুঝবো তোমরা খেলা দেখতেছো। সবাই কমেন্ট না করলে বুঝবো তোমরা খেলা দেখতেছো। ঠিক আছে, কমেন্ট না করলে বুঝবো খেলা দেখতেছো। সবাই 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 এটার আনসারটা অ্যাকর্ডিং টু গাজী আজমল স্যার এটা হবে হচ্ছে আমাদের গাজী আজমল স্যারের বই অনুসারে 12 × 8 সেন্টিমিটার। 12 × 8 সেন্টিমিটার, ইন্টু মানে তো বুঝছোই, মানে হচ্ছে 12 সেন্টিমিটার দৈর্ঘ্য, 8 সেন্টিমিটার প্রস্থ। তারপরে তোমরা অনেকে 12 × 9 লেখো, এটা হয়তো বা তুমি অন্য কোনো রাইটারের বই পড়ছো অথবা অন্য কোনো এডিশন পড়তেছো। সো নতুন এডিশন পড়লে 12 × 8 সেন্টিমিটার। সবসময় নতুন এডিশন পড়ার চেষ্টা করবা। ঠিক আছে, নতুন এডিশন পড়লে তোমাদের জন্য ভালো, তোমাদের ভুল হওয়ার চান্স কম থাকবে। আচ্ছা, আরেকটা প্রশ্ন একটু করি, আমি করি, দেখি এটা করে পরে আমরা চলে যাব আমাদের পড়াতে। হ্যাঁ, কোশ্চেন 5 হার্টের আবরণ কি? হার্টের আবরণ কি? দেখি এটার আনসার
কে কে করতে পারে, কে কে পড়ছে? হার্টের আবরণের নাম কি? এটা জ্ঞানমূলকেও চলে আসে, এই প্রশ্নটা জ্ঞানমূলকেও চলে আসে। সবাই অ্যান্সার করবা, আমি চাই এখানে ম্যাক্সিমাম স্টুডেন্ট আনসার করুক। তোমাদের জন্য এই কোশ্চেনগুলো দিচ্ছি যাতে করে তোমাদের ভবিষ্যতে উপকার হয়, তোমাদের পরীক্ষায় যদি তুমি একটা ভালো মার্ক আনতে পারো, যার কারণে এই কোশ্চেনগুলো দেওয়া। সো তোমরা একটু কাইন্ডলি সবাই এখানে বলো হার্টের আবরণের নাম কি? যেই 450 স্টুডেন্ট আছে সেই 450 জনই। আমি এখানে সবকিছু ক্লিয়ার দেখতে পাচ্ছি। একজন বললো একটু পর পর ভাইয়া থেমে যায়, বাট থামার তো কোনো রিজন দেখতেছি না, কারণ আমি তো এখানে সব ক্লিয়ার দেখতে পারতেছি। আচ্ছা ঈশাদ, তোমার আনসারটা একটু ভুল হয়েছে, একটু না পুরোটাই ভুল হয়েছে, বাকিরা ঠিক আনসার দিচ্ছ আমি দেখতেছি। খাদিজা নিসা রাইট আনসার, খাদিজা নিসা। আচ্ছা তারপরে হচ্ছে সাজিদ রাইট আনসার। খাদিজা নিসা নামটা খুব ভালো মিলছে। আমার মেডিকেলের এক বান্ধবী আছে, ওর নাম হচ্ছে খাদিজা, আর ওর ছোট বোন সে আবার আমার স্টুডেন্ট ছিল, এবং ও হচ্ছে মেবি তোমাদের ব্যাচেরই, ওর নাম হচ্ছে নিসা। তো খাদিজা নিসা দুটোই মিলে গেছে একেবারে। আচ্ছা সবাই রাইট অ্যান্সার দিচ্ছে, ভেরি গুড ভেরি গুড। কিন্তু তোমরা যে রাইট অ্যান্সার দিচ্ছ, তোমাদের আনসার দেওয়ার মানে রেশিওটা অনেক কম, অনেক স্লো, অনেক স্লো। তোমরা অনেক ফাস্ট, অনেক বেশি আনসার দেওয়া দরকার তোমাদের, আরো ফাস্ট আরো ফাস্ট। আনসারটা হচ্ছে পেরিকার্ডিয়াম, আনসারটা হচ্ছে কি পেরিকার্ডিয়াম, পেরিকার্ডিয়াম। আচ্ছা তোমরা কি টিভি দেখো? তোমরা কি ড্রামা, বা তোমরা কি সিরিজ, বা তোমরা কি ধরো ওয়েব সিরিজ দেখো? তো যারা দেখো না তাদের উদ্দেশ্যে বলি, লাইফে সব কিছুরই দরকার আছে বুঝছো। খালি সারাদিন পড়লেও হয় না, আবার খালি সারাদিন খেলা দেখলেও হয় না, সব কিছুই করতে হয়। অনেকে আছে নেটফ্লিক্স ফ্রিক, খুব বেশি নেটফ্লিক্স ফ্রিক, সারাদিনই নেটফ্লিক্সে পড়ে থাকে, সারাদিন নেটফ্লিক্সে মুভি দেখে, পড়ালেখা নেয়, ওটা ঠিক না। আবার কেউ আছে সারাদিন বই পড়ে, ওটাও ঠিক না। তো আমি কেন বলতেছি, আমার একটা সিরিজের কথা মনে পড়ে গেল বুঝছো, যে সিরিজটা আমার নিজের কাছে খুব ভালো লাগছে, এবং এটা এখন দেখলাম যে নেটফ্লিক্সে অ্যাভেলেবেল আছে, অনেক জায়গায় দেখা যায় সার্ভার থেকে অনেকে ডাউনলোড করে দেখে। তো নাম হচ্ছে দ্য গুড ডক্টর, দ্য গুড ডক্টর। কারা কারা দেখছো একটু আমাকে রেসপন্স করো, কারা কারা দেখছো দ্য গুড ডক্টর? দ্য গুড ডক্টর যারা যারা দেখো নাই তারা হচ্ছে এটা দেখতে পারো, এখন এটা নেটফ্লিক্সে অ্যাভেলেবেল আছে, সার্ভারেও পাওয়া যায়, নেট থেকে ডাউনলোড করে নেওয়া যায়, দ্য গুড ডক্টর। তো এই দ্য গুড ডক্টরটা কারা কারা দেখছো এটা আমার একটু জানাও। যারা যারা দেখো নাই তারা, সিরিজটা অনেক লম্বা, দু একটা দেখতে পারো। এটা দেখলে আমি নিঃসন্দেহে বলতে পারি তোমার মেডিকেলে পড়ার জন্য একটা ইচ্ছা থাকবে। মানে যাদের ভবিষ্যতে শোনো, আমি তোমাকে দুটো টিপস দিই। টিপসটা কি, যাদের ভবিষ্যতে ডাক্তার হওয়ার ইচ্ছা বা যাদের ভবিষ্যতে মেডিকেলে চান্স পাওয়ার ইচ্ছা, তারা দুটা কাজ করবা। এর মধ্যে আমি একটা করতাম, সেটা হচ্ছে আমার বসত ময়মনসিংহ ছিল, ময়মনসিংহে আমি যেটা করতাম, আমার বাসার এলাকার নাম ছিল হচ্ছে তোমার ব্রাহ্মপল্লী, চরপাড়া মোড় থেকে ভিতরে, যারা ময়মনসিংহ আছে তারা চিনবা। তো তার পাশে হচ্ছে আবার ময়মনসিংহ মেডিকেল কলেজ। তো আমি যেটা করতাম, বিকালবেলা সপ্তাহে দেখা যেত 2-3 দিনই, প্রায় ইভেন মাঝে মাঝে প্রতিদিনই বিকালবেলা হাঁটতে হাঁটতে মেডিকেলে চলে যেতাম, মেডিকেল কলেজে বসে থাকতাম। মাঝে মাঝে বেলা 1টার দিকে, বেলা 2টার দিকে যেতাম, বা সকাল 10টার দিকে যেতাম, যখন হচ্ছে মেডিকেলে ছুটি হয় বা ব্রেক থাকে তখন যেতাম, যে দেখতাম অ্যাপ্রন পরা ভাইয়া আপুরা যাচ্ছে, ঠিক আছে। তো আমার ওই অ্যাপ্রন পরা ভাইয়া আপু দেখে আমার খুব ভালো লাগতো, যে আমিও একদিন অ্যাপ্রন পরবো, আমিও একদিন ডাক্তার হবো, ঠিক আছে। তো এটা আমার খুব ইচ্ছা থাকতো। সো তুমি যখন মেডিকেলে যাবা তখন তোমার এরকম ইচ্ছা থাকবে। বা তুমি ভার্সিটিতে যেতে পারো, তুমি ঢাকা ভার্সিটিতে তুমি যেতে পারো। ঢাকা ভার্সিটি যারা ঢাকা থাকো আর কি, তারা ঢাকা ভার্সিটিতে যে একটু ঘুরে ঘুরে আসবে, দেখবে ঢাকা ভার্সিটিতে গেলে না, যেমন এখন তো ধরো বড় হয়ে গেছি, এখন ঢাকা ভার্সিটিতে গেলে ওই ফিলিংসটা আসে না, জাহাঙ্গীরনগরে গেলে ওই ফিলিংসটা আসে না, বুঝছো। মানে এখন ওই আগের মতো ফিলিংস হয় না যে ভার্সিটিতে চান্স পাবো। কিন্তু যখন আমি কলেজে থাকা গেলে, যখন আমি ঢাকা ভার্সিটিতে যেতাম, জাহাঙ্গীরনগরে যেতাম, বা ধরো বাংলাদেশ এগ্রিকালচার ইউনিভার্সিটিতে যেতাম, তখন খুব শরীরের মধ্যে জোশ চলে আসতো, ইয়েস আমাকে ভার্সিটিতে পড়তেই হবে, আমাকে মেডিকেলে পড়তেই হবে, ঠিক আছে। তো ওইটা আমাকে অনেকটা হেল্প করছে মেডিকেলে চান্স পাওয়ার জন্য। আরেকটা কাজ যেটা, সেটা হচ্ছে এই টাইপের কিছু সিরিজ আছে যেগুলো দেখলে তোমার ইচ্ছা করবে, ইয়েস আমাকেও ডাক্তার হইতে হবে। তো এরকম একটা সিরিজ হচ্ছে দ্য গুড ডক্টর। এটা দেখলে তোমার মধ্যে একটা আগ্রহ আসবে যে না, আমাকে কি হইতে হবে, ডাক্তার হইতে হবে। আচ্ছা ওকে ফাইন, চলো এখন আমরা আমাদের পড়ার মধ্যে একটু ঢুকি। আমরা যে জিনিসটা পড়তেছিলাম সেই পড়ার মধ্যে একটু ঢুকি। হ্যাঁ, একটু মুছার জন্য টাইম দাও। হো
তোমরা ঢাকার সোহরাওয়ার্দী মেডিকেলের আশেপাশে আসো বা আশেপাশে থাকো, এরকম কেউ আসো নাকি? বা সোহরাওয়ার্দী মেডিকেলে যাওয়া আসা করা লাগে এরকম আমাদের হাসপাতালে? আচ্ছা, আমি কি কি বলতেছো বুঝি না, কে কি লিখতেছো না লিখতেছো সব। আচ্ছা, ঢুকতে দিত? হ্যাঁ, ঢুকতে দিবে, মেডিকেলে ঢুকতে দিবে না কেন? এটা তো গভর্নমেন্ট প্রতিষ্ঠান না, গভর্নমেন্ট অবশ্যই ঢুকতে দিবে। যাদের সিএসসি বা ইঞ্জিনিয়ারিং পড়েছে তারা বুয়েটে যাবা, বুয়েটে যেয়ে ঘুরে আসবা, বুয়েট থেকে ঘুরে আসবা। কুয়েটে, খুলনা যারা থাকো কুয়েট থেকে ঘুরে আসবা, রাজশাহী যারা থাকো রুয়েট থেকে ঘুরে আসবা, ঠিক আছে? চট্টগ্রাম যারা থাকো চুয়েট থেকে ঢুকে আসবা, ঘুরে আসবা, ঠিক আছে? তো এইভাবে তোমাদের আগ্রহ জাগবে। তো এবার আমি যে কাজটা করব, আমি সেটা হচ্ছে একটা বাংলাদেশের মানচিত্র আঁকাবো। এখন আমরা দাঁড়াও, ম্যাপ অফ বাংলাদেশটা একটু ওপেন করিনি। ম্যাপ অফ বাংলাদেশ, বাংলাদেশের মানচিত্র কেন আঁকাবো? তোমাদের এখন সানি ভাইয়ের গল্প শোনাবো। সানি ভাই মানুষের টাকা মেরে বড়লোক হয়ে গেছে, বুঝছো? তো সানি ভাই মানুষের টাকা মেরে বড়লোক হয়ে গেছে। ও হচ্ছে একটা বাটপার। বাটপার মানে বোঝো? বাটপার মানে কি? আমাদের ময়মনসিংহের ভাষায় যারা হচ্ছে 2 নম্বরই করে এদেরকে বাটপার বলে, বাটপার। তো সানি মানুষের সাথে বাটপারি করছে, বুঝছো? তো সেই বাটপার সানির গল্প আমরা শুনবো, বা তার আগে আমাদের একটা বাংলাদেশের ম্যাপ আঁকাইতে হবে। তো বাংলাদেশ তো সবুজ, তাই না? তো বাংলাদেশের সবুজ কালার একটা ম্যাপ আঁকাই। তো তোমরা আমাকে একটু কোঅপারেট করবা, আমি একটু সময় নিয়ে ম্যাপ আঁকাবো। তো তোমরা একটু ধৈর্য ধরবা, তোমরাও আঁকাইতে পারো ম্যাপ। হ্যাঁ, আমি একটু একটা ম্যাপ আঁকাই। কেন ম্যাপ আঁকাচ্ছি, কি কারণে আঁকাচ্ছি, আঁকাই নেই তারপরে বলবো। তো আমরা একটা বাংলাদেশের ম্যাপ আঁকাচ্ছি। আমি আবার ম্যাপ অত ভালো আঁকাইতে পারি না। আমার ম্যাপ হয় ভুটকা হয়ে যায় আর নাইলে ভুসকা হয়ে যায়, বুঝছো? উল্টাপাল্টা হয়ে যায় আমার ম্যাপ আঁকাইলে। কখনো ম্যাপ দেখা যায় যে একদম বেশি ভুটকা মার্কা হয়ে গেছে, ফুলে গেছে। আবার কখনো দেখা যায় যে ম্যাপ একেবারে ইয়ে হয়ে গেছে, ঠিক আছে? 2 রকমের হয়ে যায় আমার ম্যাপ আঁকাইলে। হ্যাঁ হ্যাঁ, ক্লাস নিচ্ছি। এই দেখো তো কেমন হয়ে গেল। এই যে হয়েছে, মোটামুটি ভালোই হয়েছে, খারাপ হয় নাই। বাহ, এই যাবৎকালের মধ্যে আঁকানো আমার বেস্ট ম্যাপ ছিল এটা। মানে এখন পর্যন্ত আমি যে ম্যাপ আঁকাইছি তার মধ্যে এটা ছিল বেস্ট। দেখা যায় ম্যাপ। কুতুব মিয়ার কি অবস্থা? কুতুব মিয়াতে আমরা পরে যাব। আপাতত আমরা বাংলাদেশের ম্যাপে যাই। হ্যাঁ, আমরা এখন বাংলাদেশের ম্যাপ দেখা যাচ্ছে তো, ম্যাপ, তাই না? ম্যাপটা দেখা যায় তো। আচ্ছা, এখন আমরা বাটপার সানি ভাইয়ের গল্প শুনবো। দেখো, গল্পটা এইভাবে শুরু। সুদূর পঞ্চগড়ে আমাদের এক ভাই ছিলেন, যে ভাইয়ের নাম হচ্ছে সানি ভাই। SUNNY বা SANI লিখি, সানি ভাই। তো সানি ভাইয়ের বাসা কোথায়? সানি ভাইয়ের বাসা হচ্ছে সুদূর পঞ্চগড়ে। সুদূর পঞ্চগড়, এইখানে হচ্ছে সানি ভাইয়ের বাসা। তো এইখানে পঞ্চগড় না, তো এখানে ধরো সানি ভাইয়ের বাসা, এখানে হচ্ছে সানি ভাইয়ের বাসা। তো সানি ভাই হচ্ছে কে জানো? সানি ভাই কে? গেস করো তো, গেস, এনি আইডিয়া হু ইজ সানি ভাই? সানি ভাই হচ্ছে আমাদের বিশেষ কুতুব সাহেবের একমাত্র সন্তান, ঠিক আছে? আমাদের কুতুব আঙ্কেলের একমাত্র সন্তান হচ্ছে আমাদের সানি ভাই, ঠিক আছে? তো কুতুব আঙ্কেলের সন্তান হচ্ছে সানি ভাই। তো সেই সানি ভাইকে কুতুব আঙ্কেল ঘর থেকে বের করে দিছে। তো ঘর থেকে কেন বের করে দিছে? কারণ হচ্ছে সানি ভাই বয়স হয়ে গেছে এখন 25, কিন্তু সে কোনো কিছু করে না, মানে সে কোনো কাম কাজ করে না, মানে যেটাকে বলা হয় কি বলে কিছু একটা আর কি, মানে বুঝোই তো। তো ওই টাইপের আর কি। তো সে হচ্ছে কাম কাজ করে না। তো এখন তাকে তো খালি বলে যে কাজ কর, বাট কে কার কথা শুনে? সে কোনো কাজই করে না। তো একবার সানি ভাইকে বাসা থেকে বের করে দেওয়ার পর সানি ভাই কি করলো, মনে মনে খুব রেগে গেল, বুঝছো? খুব রেগে গেল। রেগে যাওয়ার পরে সে ঠিক করলো যে এবার আমি কি করব, এবার আমি এমন এক কাজ করব, মানুষের টাকা পয়সা নিয়ে ভেগে চলে যাব। তো সে কি করলো, তার যে এরিয়া আছে তার এরিয়া থেকে মানুষের টাকা পয়সা কালেক্ট করলো। তার যতটুকু এরিয়া, সেই এরিয়া থেকে সে কি করলো, মানুষের টাকা পয়সা কালেক্ট করলো। মানুষের টাকা পয়সা কালেক্ট করলো কি করার জন্য? মানুষের টাকা পয়সা কালেক্ট করলো লোন দিবে এই বইলা আর কি, মানে কিছু একটা করবে এই বইলা। কিন্তু সে টাকা পয়সা মেরে দিয়ে চলে গেল।
চলে ঢাকায় এসে কি করলো, আত্মগোপন করলো। টাকা পয়সা মেরে দিয়ে সে ঢাকায় এসে কি করলো, আত্মগোপন করলো। ঢাকা কোন জায়গায়? ঢাকা তো এই জায়গায়, তাই না? ঢাকাকে কি বলা হয়? হার্ট বলা হয়, তাই না? বাংলাদেশের রাজধানী। সে ঢাকায় এসে কি করলো, আত্মগোপন করলো। এই যে হচ্ছে ঢাকা, সে ঢাকায় এসে আত্মগোপন করলো। ওকে ফাইন, সে ঢাকা এসে কি করলো, আত্মগোপন করলো। তার মানে সানি ভাই এইভাবে ঢাকা এসে আসার সময় আবার সে 3টা রাস্তা অবলম্বন করে আসছে যাতে কেউ তাকে ধরতে না পারে। সে কোথায় আসলো? ঢাকা আসলো। তোমরা কি বুঝতেছো আমি আসলে কি বলতে যাচ্ছি? বোঝার দরকার নেই, তোমরা হচ্ছে আপাতত আমি যে গল্পটা বলতেছি সেই গল্পটা বোঝার চেষ্টা করো, ঠিক আছে? সে ঢাকা এসে আত্মগোপন করলো। আচ্ছা, ঢাকা এসে আত্মগোপন করে সে কি করলো, তার মতো আরো যা যা মানে বাটপার আছে সে বাটপারদের সে কালেক্ট করলো। একজন প্রশ্ন করছে এটা কোন বইয়ের ছেলে? এটা মনে হয় হইতে পারে এনার, হইতে পারে ইনার, অথবা ইনারই হবে। সানি ভাই ইনারই ছেলে, বুঝোই তো ব্যাপার স্যাপার। আচ্ছা আচ্ছা, তো যেটা বলতেছিলাম আর কি, যে এইখানে এসে সে ঢাকায় এসে কি করলো, কি ঢাকায় তো মনে করো যে বাটপারের অভাব নাই, হ্যাঁ, অনেক রকমের বাটপার ঢাকায় আছে। তো ঢাকায় এসে সে বাটপারদের কালেক্ট করলো। বাটপারদের কালেক্ট করে সে ভাবলো ব্যবসাটা এখন একটু বড় জায়গায় নিয়ে যাওয়া যাবে। সে কি করলো, অনেক বাটপারকে একসাথে কানেক্ট করলো। অনেক বাটপারকে সে একসাথে কানেক্ট করলো। তাহলে সে একসাথে অনেক বাটপারকে কানেক্ট করার জন্যে কানেক্ট করে সে হচ্ছে ইয়ে বানাইলো, একটা কি বলে, একটা গ্রুপ বানাইলো, এরকম একটা গ্রুপ বানাইলো অনেকগুলো মানুষ দিয়ে গ্রুপ বানাইলো আর কি, বান্ডেল। সে টাকার বান্ডেল তৈরি করবে, বুঝছো? এখানে একটা সে কি বানাইলো, একটা গ্রুপ বানাইলো, ঠিক আছে? একটা কি বানাইলো, গ্রুপ বানাইলো অনেকগুলা বাটপারকে কালেক্ট করে। এবং সে ভাবলো যে আমি তো আমার এলাকা থেকে টাকা পয়সা মেরে নিয়ে চলে আসছি, এদেরকে একটু শিখাই, এরা এখন তার এলাকার মধ্যে যায় সেখান থেকে টাকা পয়সা লুট করে নিয়ে আসবে। মানে সানি ভাই তো তার পঞ্চগড়, মানে এতটুকু জায়গার মধ্যে থেকে মানুষের টাকা পয়সা মেরে নিয়ে সে ঢাকা চলে আসছে। এখন সে ওই যে মানি হাইস্টের মতো কাজ করবে আর কি। সে এখন প্রফেসরের মতো সবাইকে হাইস্ট শেখানোর জন্য, বা হচ্ছে ডাকাতি শেখানোর জন্য, বা ধান্দা শেখানোর জন্য এখানে একটা বান্ডেল তৈরি করলো, বা একটা মানুষের একটা গ্রুপ তৈরি করলো, করে সবাইকে তার নিজের এলাকায় পাঠিয়ে দিলে, বললো যে এখন যাও, যে তুমি এখন ডাকাতি করে আসো। তো যেই কথা সেই কাজ, তার কাছ থেকে সবাই ডাকাতি শিখে এখন সব কি করবে, দেশের বিভিন্ন প্রান্তে চলে যাবে। দেশের বিভিন্ন প্রান্তে এরকম দুইটা দিক থেকে দেশের বিভিন্ন প্রান্তে চলে যাবে। দেশের বিভিন্ন প্রান্তে যে এখন কি করবে, ডাকাতি করবে। এইভাবে দেশের বিভিন্ন প্রান্তে যে সে কি করবে, এখন ডাকাতি করবে। সেক্রেট টাইমলাইনের মতো হয়ে গেছে, লোকি সিরিজে সেক্রেট টাইমলাইন হয়ে গেছে, ঠিক আছে? তাহলে এইভাবে তারা কি করছে, চারিদিকে ছড়াই গেছে। তো কিছুদিন পরে এদের গ্রুপটা ধরা খাইছে, বুঝছো? এদের বাসায় অভিযান করা হয়েছে। এদের বাসায় অভিযান করে এদেরকে মানে ধরো এই জায়গায় একটা বোকা ছিল, মানে সরি, এই কক্সবাজারে একজন কি করছে, তার বউ বাচ্চা নিয়ে ঘুরতে গেছে, বুঝছো? তো বউ বাচ্চা নিয়ে ঘুরতে যাওয়ার পরে ধরা খেয়ে গেছে র্যাবের হাতে, বা পুলিশের হাতে, বা ধরো ডিবির হাতে। এখন তাকে এখান থেকে কান ধরে এনে তার বাসার মধ্যে এনে তার বাসায় অভিযান চালানো হয়েছে। অভিযান চালায় দেখছে যে অনেক ধরনের, মনে করো টাকা পয়সা, দেশি বিদেশি টাকা পয়সা, অনেক ধরনের অবৈধ জিনিসপত্র এখানে খুঁজে পাইছে পুলিশ, বা যে পাইছে। এবং পাওয়ার পরে তাকে কি করছে, রিমান্ডে নিছে। তাকে রিমান্ডে নিয়ে বলছে, মানে তাকে অনেক রকমের থেরাপি দেওয়া হয়েছে। অনেক রকমের থেরাপি দিয়ে তার থেকে স্বীকার করানো হয়েছে যে তাদের আসলে মেইন যে কি বলে, বসের নাম হচ্ছে সানি, বুঝছো? এই সম্পূর্ণ গল্পটাই কিন্তু কাল্পনিক, বুঝছো? সম্পূর্ণ গল্পটা কাল্পনিক, এর সাথে বাস্তবের কোনো মিল নাই। তোমরা এখান থেকে আবার কেউ সেন্টি খায়ও না, কেউ ইমো খায়ও না, ঠিক আছে? কেউ এগুলোকে আবার অন্য কিছু বানায়ও না কিন্তু, ঠিক আছে? পুরো গল্পটাই কাল্পনিক, বর্তমান সিচুয়েশনের সাথে মিলায় আর কি, একটু মানে মজা করে তোমাদেরকে বলার চেষ্টা করতেছি আর কি। তো তোমরা তো বুঝছোই। তো আলটিমেটলি সানিকে শেষমেশ ধরা হয়েছে। সানিকে ধরার পরে এরকম পত্রিকায় আসছে সানি অনেক বাটপার মানে বোঝো না? বাটপার মানে কি? মানে পরের দিন পত্রিকায় আসছে সানি অনেক বাটপার।
তো সানি অনেক বাটপার এই পত্রিকায় এটা দেখা আলটিমেটলি আমাদের কুতুব সাহেব কি হয়েছে, হার্ট ফেল খাই ফেলছে। তো কি আসলো, আমি একটু কথাটা আবার এখানে লিখিত, কথাটা এখানে আসে। আচ্ছা তোমরা অপ্রাসঙ্গিক কথা বলো না, ঠিক আছে? সানি তোমাদের জন্য বলতে গেলে আমার ভয় লাগে, কি বলবো, কি বানাই ফেলবা। সানি অনেক বাট পার। এবার একটু এইখান থেকে আমরা একটু পড়ায় যাব, এখান থেকে একটু আমরা কি যাব, পড়ায় যাব। দেখো দেখো আমরা হার্টের এই জায়গাটা চিন্তা করি, এটা তো মাথা ছিল, তো এটা হচ্ছে হার্টের পঞ্চগড়, এটা হচ্ছে হার্টের পঞ্চগড়, হার্টের পঞ্চগড় হচ্ছে এই জায়গাটা, এটা হচ্ছে হার্টের পঞ্চগড়। এইখানে একগুচ্ছ টিস্যু আছে যার নাম হচ্ছে SAN বা সাইনোঅ্যাট্রিয়াল নোড। এখানে একগুচ্ছ টিস্যু আছে যার নাম হচ্ছে SAN, যারা হচ্ছে হার্টের বিটটা শুরু করে, মানে এইখান থেকে কারেন্ট তৈরি হলে হার্ট এই জায়গাটা বিট করবে। এইখান থেকে এই কারেন্টটা এই জায়গায় চলে আসে, যে ঢাকায় চলে আসে, হার্টের ঢাকা এটা, হ্যাঁ, যেখানে অ্যাট্রিয়াম আর ভেন্ট্রিকল মিলিত হয়েছে, যেখানে কি হয়েছে, অ্যাট্রিয়াম আর ভেন্ট্রিকল মিলিত হয়েছে। তাহলে এই জায়গাটার নাম হচ্ছে অ্যাট্রিয়াম আর ভেন্ট্রিকল, যেহেতু মিলিত হয়েছে তাহলে এর নাম হচ্ছে AVN, এর নাম হচ্ছে AVN বা অ্যাট্রিওভেন্ট্রিকুলার নোড, বা এর নাম কি, অ্যাট্রিওভেন্ট্রিকুলার নোড। এরপরে দেখো এখান থেকে একটা বান্ডেল তৈরি হয়েছে, তাই না? এই যে এরা বান্ডেল তৈরি করছিল অনেকগুলো বাটপারকে নিয়ে, তাহলে এখানে এরকম বান্ডেল তৈরি হয়েছে, এরকম এখানে কি হয়েছে, বান্ডেল তৈরি হয়েছে, এরকম বান্ডেল। তো এই বান্ডেলটা কার বানানো, বান্ডেলটা হচ্ছে সানির বানানো, তাহলে এর নাম হচ্ছে বান্ডেল অফ সানি। সানি না বললে আমরা হিজ বললাম আর কি, হিজ বলতে সানিকে ইন্ডিকেট করতেছি। তারপরে এই বান্ডেল থেকে ধান্দাবাজগুলো কি করছে, ধান্দাবাজগুলো একদম চারিদিকে ছড়ায় গেছে, চারিদিকে এরকম ছড়ায় গেছে। এগুলোর নাম হচ্ছে পারকিনজি ফাইবার, এগুলোর নাম কি, পারকিনজি ফাইবার, এগুলোর নাম কি, পারকিনজি ফাইবার, এগুলোর নাম কি, পারকিনজি ফাইবার। তাহলে এখন বুঝছো আমার এই গল্পের মূল কারণ কি, সবকিছু তো ক্লিয়ারই দেখতে পারতেছি আমি, আমার ফোনেও তো সবকিছু ক্লিয়ার দেখতে পারতেছি, তোমরা কেমনে ব্লার দেখো আমি তো বুঝি না। সানি মানে হচ্ছে সাইনো অ্যাট্রিয়াল নোড, বা এটাকে SAN বলে, বা SA নোড, SAN। অনেক মানে হচ্ছে AVN বা অ্যাট্রিও মানে অ্যাট্রিয়াম ভেন্ট্রিকুলার নোড, অ্যাট্রিওভেন্ট্রিকুলার নোড। আর বাট মানে কি, বাট মানে হচ্ছে বান্ডেল অফ হিজ, বাট মানে কি, বান্ডেল অফ হিজ, বাট মানে হচ্ছে বান্ডেল অফ হিজ, বাট বান্ডেল অফ হিজ। আর পার থেকে তো খুব ভালো মিলছে, পারকিনজি তন্তু, পারকিনজি তন্তু। তার মানে হার্টের উদ্দীপনা এই জায়গা থেকে তৈরি হয়, এখান থেকে হার্টের বিটটা এখানে যায়, এখান থেকে বান্ডেলে যায়, বান্ডেল থেকে পরে পুরো হার্টের চারিদিকে ছড়ায় যায়, আর যেখান থেকে বিটটা যায় সেই জায়গাটাই সংকুচিত হয়, মানে সিস্টল হয়। সিস্টল মানে সংকোচন, ডায়াস্টল মানে প্রসারণ। তার মানে এখান থেকে যখন বিটটা তৈরি হবে, এখানে যখন উদ্দীপনাটা হবে, এখানে উদ্দীপনাটা তৈরি হলে এই জায়গাটা সংকুচিত হয়ে যাবে। উদ্দীপনা যখন এইখানে আসবে তখন এই জায়গাটা প্রসারিত হয়ে যাবে, এই জায়গাটা সংকুচিত হয়ে যাবে। পরে আস্তে আস্তে উদ্দীপনাটা এই দিক থেকে চারদিকে ছড়ায় যাবে, তখন এই দিকগুলো সংকুচিত হবে আর এই দিকগুলো প্রসারিত হয়ে যাবে। মানে যেখানে উদ্দীপনাটা তৈরি হয় সেই জায়গাটা সংকুচিত হয়ে যায়, আবার এই জায়গাটা প্রসারিত হয়ে যায়। মানে উদ্দীপনা থাকা অবস্থায় সংকুচিত, উদ্দীপনা চলে গেলে প্রসারিত। আজান দিচ্ছি, একটু লেট করি, তোমরা জিনিসটা বুঝছো কিনা একটু আমাকে বলো। এই গল্পে তোমাদের এই জিনিসটা বুঝাই দিলাম। সবকিছু ক্লিয়ারই আছে। আমি আমার ডাটা কানেকশনে ক্লিয়ার দেখতেছি, তোমাদের নেট কানেকশন ঠিক করো। একটাই যদি তোমরা তোমাদের নেট কানেকশনটা চেক করো, কারণ একদিকে তোমরা যদি ইয়ে করো মানে খেলা দেখো, আর একদিকে যদি তোমরা লাইভ ক্লাস করো তাহলে তো ঝামেলা হবেই, ঠিক আছে? খেলাও তো আজকাল ইন্টারনেটে দেখি আমরা। তাহলে এই জায়গাটা কি ক্লিয়ার? আমি বাংলাদেশের ম্যাপ কেন দেখাইছি তোমরা বুঝছো? বাংলাদেশের ম্যাপ দিয়ে কেন পড়াইছি, এই জায়গাটা বুঝছো কিনা আমাকে বলো। এই জায়গাটা কিন্তু অনেক ক্রিটিক্যাল, অনেকে বোঝেই না, অনেকে এই জায়গাটা একদমই বোঝে না যে আসলে কেমনে হয়। দেখো
আমরা যে জিনিসটা পড়লাম এটাকে বলে হৃৎপিণ্ডের মায়োজেনিক নিয়ন্ত্রণ। আমরা যে জিনিসটা পড়লাম এটাকে বলে হৃৎপিণ্ডের মায়োজেনিক নিয়ন্ত্রণ। মায়োজেনিক নিয়ন্ত্রণ মানে অটোমেটিক নিয়ন্ত্রণ। হার্ট নিজে নিজে বিট করে। এখানে একটা মজার জিনিস বলি, হার্টকে তুমি যদি কেটে স্যালাইন পানির মধ্যে রেখে দাও 37 ডিগ্রি বা 35 ডিগ্রি তাপমাত্রায়, হার্টটা অটোমেটিক কি হবে, নিজে নিজে বিট করবে। কতক্ষণ? মোটামুটি 30 মিনিট থেকে 1 ঘন্টা। মানে একটা হার্টকে কেটে স্যালাইন পানির মধ্যে তুমি যদি রেখে দাও পর্যাপ্ত পরিমাণ তাপমাত্রায়, সে কাটা অবস্থায় দেহ থেকে আলাদা থাকা অবস্থা অটোমেটিক সে বিট করবে। তাহলে এই বিট করার যে ক্ষমতাটা, এই ক্ষমতাটা হার্ট কোথা থেকে পাইছে? এই বিট করার ক্ষমতাটা পাইছে হচ্ছে এই জাংশনাল টিস্যুগুলা থেকে, বা এই বিশেষ টিস্যুগুলা থেকে। এই বিশেষ টিস্যুগুলা থেকে সে এই বিট করার ক্ষমতাটা পায়। এর মধ্যে বিটটা শুরু হয় কোথায়? সাইনোঅ্যাট্রিয়াল নোড থেকে। সাইনোঅ্যাট্রিয়াল নোড, এটার অবস্থান কোথায়? ডান অ্যাট্রিয়ামে, যেখানে ঊর্ধ্বমহাশয় নিম্নমহাশয় মিলিত হয়। এই সাইনোঅ্যাট্রিয়াল নোড থেকে উদ্দীপনাটা অ্যাট্রিওভেন্ট্রিকুলার নোডে যায়। এগুলো হচ্ছে কিছু বিশেষ টিস্যু যারা হচ্ছে উদ্দীপনা তৈরি করতে পারে, যে উদ্দীপনাতে হার্ট বিট করে। ঠিক আছে, এই অ্যাট্রিওভেন্ট্রিকুলার নোড থেকে সেটা চলে যায় বান্ডেল অফ হিস। স্যার উইলিয়াম হিজ এটাকে আবিষ্কার করছে। বান্ডেল অফ হিজে চলে যায়। বান্ডেল অফ হিজ থেকে 2টা ব্রাঞ্চ বের হয়, 2টা ব্রাঞ্চ হয়ে উদ্দীপনাটা চারদিকে ছড়ায় যায়। বুঝতে পারছো? এইভাবে হার্ট কি করে? বিট করে। যেই জায়গা থেকে উদ্দীপনাটা যায় সেই জায়গাটাই সংকুচিত হয়। আমরা যে অ্যাট্রিয়াম আর ভেন্ট্রিকল পড়ছি না, অ্যাট্রিয়ামে থাকা অবস্থায় যখন উদ্দীপনাটা তৈরি হয় তখন অ্যাট্রিয়াম সংকুচিত হয়। ভেন্ট্রিকলে আসে তখন ভেন্ট্রিকল সংকুচিত হয়ে যায়, অ্যাট্রিয়াম প্রসারিত হয়ে যায়। আবার ভেন্ট্রিকল থেকে যখন উদ্দীপনাটা চলে যায় তখন ভেন্ট্রিকল আবার প্রসারিত হয়ে যায়। মানে এটা হচ্ছে কারেন্টে শক দেওয়ার মতো। তোমাকে যদি কারেন্টে শক দেয় তুমি কি করবা? দাঁড়ায় শক খাবা? তুমি তো সেখান থেকে সরে যাবা, তাই না? সেখান থেকে তো নিজেকে সরাই নিবা। তুমি যখন নিজেকে সরাই নাও তার মানে কি? তুমি সংকুচিত হয়ে যাও। কোনো জায়গায় যদি কারেন্টে শক দেয় সেই জায়গাটা মাসেলগুলো এরকম কন্ট্রাক্ট হয়ে যায়, সংকুচিত হয়ে যায় কোনো জায়গায় কারেন্টের শক দিলে। আবার শকটা চলে গেলে নর্মাল হয়ে যায়। তেমনি যখন এই জায়গায় কারেন্টটা তৈরি হয়, এটা কিন্তু কারেন্ট উদ্দীপনা, তখন এই জায়গাটা এরকম সংকুচিত হয়ে যায়, তারপর আস্তে আস্তে আবার প্রসারিত হয়ে যায়। ঠিক আছে, তাহলে এখানে মেন উদ্দীপনাটা কোন জায়গা থেকে তৈরি হয়েছে একটু আমাকে বলো তো। এখানে প্রধান উদ্দীপনাটা কোন জায়গা থেকে তৈরি হয়েছে একটু কুইকলি বলো। এখন আর ক্লিয়ার হয়েছে কিনা জিনিসটা এটা কিন্তু আমাকে বলো। অনেকে বলছে রিপিট প্লিজ, রিপিট তো করলামই। ঠিক আছে, রিপিট তো করলাম। এখন বলো তোমরা এই জিনিসটা বুঝছো কিনা। আমি যে টপিকটা এতক্ষণ তোমাদেরকে বললাম এই জায়গাটা তোমরা বুঝছো কিনা এটা আমাকে বলো, এতক্ষণ যা বললাম। এবং উদ্দীপনাটা কোন জায়গা থেকে তৈরি হয় সেটা একটু আনসার আমাকে বলো। এই কি নাম? পিজন পাল সুর, তুমি কি রিপিট প্লিজ করতেছো? 2বার রিপিট করছি। যে জিনিসটা বলছি এই জিনিসটা ক্লিয়ার কিনা। আচ্ছা, এবার দেখি সবার আগে কে অ্যান্সার দিচ্ছে। আদিব সবার আগে অ্যান্সার দিচ্ছে। তাহলে এখন বলো, এই যে জাংশনাল টিস্যুগুলো আছে বা এই যে টিস্যুগুলো আছে 4 রকমের টিস্যু, এখান থেকে উদ্দীপনা কে তৈরি করে? কুইক সবাই অ্যান্সার করো, দেখি কেমন বুঝছো। সবাই যদি বুঝে থাকো তাহলে যারা বুঝছো সবাই আনসার করো। এখানে উদ্দীপনাটা কোন জায়গা থেকে তৈরি হচ্ছে, উদ্দীপনাটা তৈরি করতেছে কে, এটা আনসার করো। এটা বুঝে গেলে তোমাদেরকে আমি হার্টফেল শেখাবো, আজকে হার্টফেল শিখাই দিব। ঠিক আছে, এখন তোমরা বলো উদ্দীপনাটা কে তৈরি করে। সবাই দেখি রাইট অ্যান্সারে দিচ্ছে। নীলা রয়, আকিব, তাফিম, লিনা, তাবাসসুম তালুকদার, সবাই। এখানে যে 350 স্টুডেন্ট আছে 350 জনই আনসার করো। সবাইকে আনসার করতে হবে। উদ্দীপনাটা কে তৈরি করতেছে? উদ্দীপনাটা তৈরি করতেছে সাইনোঅ্যাট্রিয়াল নোড। উদ্দীপনাটা তৈরি করতেছে কে? সাইনোঅ্যাট্রিয়াল নোড। উদ্দীপনাটা কে তৈরি করতেছে? সাইনোঅ্যাট্রিয়াল নোড। এখন তোমরা একটু বলো আমাকে, এবার দেখি কে বুঝছে। এই উদ্দীপনাটা হার্টের চারিদিকে ছড়াই দেওয়ার কাজ কোন টিস্যুটা করে? এই যে উদ্দীপনাটা ভেন্ট্রিকুলার চারিদিকে ছড়াই দেওয়ার কাজ কে করে? এটার আনসার দেখি কে পারে। এটা মেডিকেলে আসছে। হার্টের তৈরি এই উদ্দীপনাটা হার্টের চারিদিকে ছড়াই দেওয়ার কাজ কে করে? কোন জিনিসটা হার্টের চারিদিকে উদ্দীপনাগুলোকে ছড়ায় দেয়? এটার আনসার দেখি কে করতে পারে। দেখি এই পণ্ডিতটাকে। দ্যাট উইল বি গুড বাট দিস ইজ নন অফ ইউর বিজনেস। এই আবু তাসিন সামি, ঠিক আছে, ভালো কথা বললে তুমি এখানে আমরা পণ্ডিতে করা শুরু করছো। তুমি কিন্তু আমার কাছে মার্ক হয়ে গেলে। এই যে আমি দেখো স্ক্রিনশট নিলাম তোমারে। ঠিক আছে, ওর কমেন্টে রিপ্লাই দেওয়াটাও তোমার বিজনেস না। ঠিক আছে, আমি একদম ইয়ে নিয়ে রাখছি, স্ক্রিনশট নিয়ে রাখছি একদম। আচ্ছা,
কে ভেন্ট্রিকুলের চারিদিকে ছড়ায় দেয়? দেখি, ভেন্ট্রিকুলের চারিদিকে কে ছড়ায় দেয়? এই চারটা বিশেষ টিস্যুর মধ্যে হার্টের উদ্দীপনাটা ভেন্ট্রিকুলের চারিদিকে কে ছড়ায় দেয়? এবার তো সব দেখি ভুল উত্তর দিতেছে, এবার দেখি সব ভুল উত্তর দিচ্ছে। আমি প্রশ্ন করি নাই কে উদ্দীপনা তৈরি করে, উদ্দীপনা তৈরি করে সাইনোঅ্যাট্রিয়াল নোড। আমি প্রশ্ন করছি উদ্দীপনাটা সম্পূর্ণ ভেন্ট্রিকুলের চারিদিকে ছড়ায় দেওয়ার কাজ কে করে? চারিদিকে এই যে এতক্ষণ পরে অ্যান্সার পারছেন তামান্না আক্তার অমি। তামান্না আক্তার অমি, তুমি এতক্ষণ পরে অ্যান্সার দিছো। আকিব তাফিম, তুমি অ্যান্সার দিছো। জেরিন রোশনি, তুমি বলছো বান্ডেল অফ হিস। বান্ডেল অফ হিস কেমনে হয়? বান্ডেল অফ হিস তো হচ্ছে কালেক্ট করে। গল্পটা দেখো না, সানি এখানে বাটপারি করে সবকিছু সূচনা করছে। সে ঢাকায় এসে দুই জায়গার মাঝখানে বসছে, তারপরে বাটপারগুলোরে কালেক্ট করছে, একটা বান্ডেল বানাইছে, একটা বাটপারের বান্ডেল বানাইছে, মানে বান্ডেল অফ হিস। আর তারপরে সেই বাটপার দিয়ে চারিদিকে ছড়াই দিছে। তাহলে চারিদিকে ছড়াই দেওয়ার কাজ কে করে? চারিদিকে ছড়াই দেওয়ার কাজ করে পারকিনজি ফাইবার। এই গল্পটা পড়লে তো সবই হয়ে যায়। আমি গল্পটা কেন বললাম? গল্পটা বললাম যাতে তোমাদের মনে থাকে। তোমরা তো সেই প্যাচ লাগাই ফেলছো। প্যাচ লাগাইলে হবে? গল্পটা দিয়ে মনে রাখতে হবে। গল্পটা দিছি এই জন্য, মনে রাখার জন্য। সবাই তাহলে আনসার কি হবে? পারকিনজি তন্তু। পারকিনজি তন্তু। আচ্ছা দেখো, সাইনোঅ্যাট্রিয়াল নোড উদ্দীপনাটা তৈরি করে এবং তারপরে আস্তে আস্তে সেটা চারিদিকে ছড়ায়। সাইনোঅ্যাট্রিয়াল নোড যে উদ্দীপনাটা তৈরি করে, এই জন্য এর একটা নাম আছে, এর নাম হচ্ছে পেসমেকার। এর নাম কি? পেসমেকার। এর নাম কি? পেসমেকার বা প্রাকৃতিক পেসমেকার। সাইনোঅ্যাট্রিয়াল নোডের আরেক নাম হচ্ছে পেসমেকার। এর আরেক নাম হচ্ছে পেস মেকার। পেস মেকার। পেস মেকার, পেস মেক করে। পেস মানে হচ্ছে উদ্দীপনা, বা পেস মানে হচ্ছে একটা উদ্যম বা একটা শক্তি, এবং এটাকে প্রাকৃতিক পেস মেকার বলে। তুমি অনেক শুনছো অনেকের হার্টে যে পেস মেকার বসায়, এরকম শুনছো? এই জিনিসটা কি শুনছো কিনা আমাকে একটু বলো তো, যে হার্টে যে পেস মেকার লাগায় অনেকের, অনেকে হার্ট ফেল করে, হার্ট ফেল করার পর হার্টে পেস মেকার লাগায়, এরকম কি শুনছো? তো সেই পেস মেকারটা কখন লাগায়? যখন এই হার্ট দুর্বল হয়ে যায়। হার্ট যখন দুর্বল হয়ে যায় তখন সে পর্যাপ্ত পরিমাণ বিট তৈরি করতে পারে না। হার্ট নিজে যখন দুর্বল হয়ে যায় তখন সে পর্যাপ্ত পরিমাণ বিট তৈরি করতে পারে না। তখন সেই রোগীকে বাঁচার জন্য সেই রোগীর বুক কেটে ওপেন হার্ট সার্জারি করে পেসমেকার স্থাপন করা হয়। তো নর্মালি আমাদের পেসমেকার আছে, ন্যাচারাল পেসমেকার, এটা হচ্ছে সাইনোঅ্যাট্রিয়াল নোড। তাহলে সাইনোঅ্যাট্রিয়াল নোডকে কি ডাকা হয়? সবাই লিখবা। এটা মেডিকেলে আসছে, এটা ভার্সিটিতে আসছে, এবং এটা ইয়েতেও আসছে, মেডিকেলে আসছে, ভার্সিটিতে আসছে, এবং বোর্ডেও আসছে, যে সাইনোঅ্যাট্রিয়াল নোডকে কি নামে ডাকা হয়? সবাই অ্যান্সার করো, আমি একটু আসতেছি। সবাই অ্যান্সার করো, আমি একটু আসতেছি 1 মিনিটের মধ্যে। সাইনোঅ্যাট্রিয়াল নোডকে কি নামে ডাকা হয়? Here ready my espresso. আচ্ছা, কি বলে? প্রাকৃতিক পেসমেকার বলে না, ন্যাচারাল পেসমেকার বলে। প্রাকৃতিক পেসমেকার বা ন্যাচারাল পেসমেকার বলে। সাইনোঅ্যাট্রিয়াল নোডকে কি বলা হয়? ন্যাচারাল পেসমেকার বা প্রাকৃতিক পেসমেকার। ন্যাচারাল পেসমেকার বা প্রাকৃতিক পেসমেকার বলে। এই প্রশ্নটা মেডিকেলেও আসে। আচ্ছা, আরেকটা প্রশ্ন আসে, এটা জ্ঞানমূলকে আসে। এই প্রশ্নটা জ্ঞানমূলকে আসে। সেই প্রশ্নটা কি? সাইনোঅ্যাট্রিয়াল নোডের অবস্থান কোথায়, বা এসএ নোডের অবস্থান কোথায়? এসএ নোডের অবস্থান কোথায়? দেখি এই প্রশ্নটা কে বলতে পারে। তোমরা তো দেখতেছি সব হারাই যেতেছো। কি সব কি খেলা দেখতে চলে গেছো? হ্যাঁ, 450 জন ছিল, এখন 320 জনে চলে আসছো। ঘটনা কি? তোমরা যখন চলে যাও তখন কি মনে হয়? তখন মনে হয় যে তোমাদের আমার ক্লাস মজা লাগতেছে না, এরকম মনে হয়। ঠিক আছে, এখন যদি আমি প্রশ্ন করি সাইনোঅ্যাট্রিয়াল নোডের অবস্থান কোথায়, তখন দেখি কে কি আনসার দিবা। কুইকলি বলো। আমি তোমাদের ক্লাসে এতবার বলি কেন? যাতে করে তোমাদের ক্লাসের মধ্যেই পড়াটা মুখস্থ হয়ে যায়। তোমাদের যাতে ক্লাসের মধ্যে পড়াটা মুখস্থ হয়ে যায়, এই জন্য আমি একটা জিনিস এতবার বলি। আচ্ছা, সবাই বলতেছো ডান অলিন্দ।
ডান অলিন্দ। কিন্তু ভাইয়া শুধু ডান অলিন্দ বললে তো হবে না, শুধু ডান অলিন্দ বললে কিন্তু হবে না, শুধু ডান অলিন্দ বললে হবে না। আচ্ছা, এবং এই সাইনোয়েড টেলনোডের দৈর্ঘ্য প্রস্থটা তোমরা পড়ে নিতে পারো। শুধু ডান অলিন্দ বললে হবে না ভাইয়া, বলতে হবে ডান অলিন্দ এবং সুপিরিয়র ভেনা কাভা, ডান অলিন্দ এবং ঊর্ধ্ব মহাশিরা যে জায়গায় মিলিত হয় সেই পয়েন্টটায়, বা ডান অলিন্দ এবং সুপিরিয়র ভেনা কাভার সংযোগ স্থলে। কি বললাম? ডান অলিন্দ এবং সুপিরিয়র ভেনা কাভার সংযোগ স্থলে হচ্ছে সাইনোয়েড টেলনোড। এবার এখন লেখো, এটার আনসার কি হবে? সাইনোয়েড টেলনোডের অবস্থান কোথায়? এখন কি হবে বলো, সবাই লেখো, এখন লেখো, এই প্রশ্নটা কিন্তু আসে। ঠিক আছে, সাইনোয়েড টেলনোডের দৈর্ঘ্য প্রস্থ পুরুত্ব তোমরা চাইলে পড়তে পারো, এটা তোমাদের ইচ্ছা। আর এখানে যে কারেন্টটা তৈরি হয়, কারেন্টটাকে অ্যাকশন পটেনশিয়াল নামে ডাকে। কি ডাকে? অ্যাকশন পটেনশিয়াল। অ্যাকশন পটেনশিয়াল, অ্যাকশন পটেনশিয়াল মানে হচ্ছে সেই হার্টের উদ্দীপনাটা, বা যেটাকে আমরা কারেন্ট বলি, কারেন্টটাকে অ্যাকশন পটেনশিয়াল বলে। ঠিক আছে, তাহলে আমি কি বললাম, কি হবে আনসারটা বলো তো এখন? ডানেট্রিয়ামের প্রাচীরে, হ্যাঁ ডানেট্রিয়ামের প্রাচীরে ঠিক আছে, কিন্তু সেটা কোন জায়গায়? সুপিরিয়র ভেনা কাভা এবং ডানেট্রিয়াম যে জায়গায় মিলিত হয় সেই জায়গায়। একজন লিখছে সুপিরিয়র ভেনা কাভার ইনফিরিয়র ভেনা কাভার সংযোগস্থলে, না, সুপিরিয়র ভেনা কাভা এবং ডানেট্রিয়ামের সংযোগস্থলে। ইনফিরিয়র ভেনা কাভা বলছি আমি, ইনফিরিয়র ভেনা কাভা না, সুপিরিয়র ভেনা কাভা এবং ডানেট্রিয়ামের সংযোগস্থলে, ডানেট্রিয়ামের প্রাচীরে। সুপিরিয়র ভেনা কাভা এবং ডানেট্রিয়ামের সংযোগস্থলে। আবার বলছে রাইটেট্রিয়ামে। কি লিখছো? গানেট্রিয়ামের প্রাচীরে, গানেট্রিয়াম ও সুপিরিয়র ভেনা কাভার সংযোগস্থলে, তাই না? গানেট্রিয়াম, ডানেট্রিয়াম না, গানেট্রিয়াম, বন্দুকেট্রিয়াম। ঠিক আছে, ঠিক আছে, ডান অলিন্দ এবং সুপিরিয়র ভেনা কাভা যে জায়গায় সংযোগ হয় সে জায়গায়। তাহলে অ্যাকশন পটেনশিয়াল কে জেনারেট করে, বা অ্যাকশন পটেনশিয়াল কে তৈরি করে, বা উদ্দীপনাটা কে তৈরি করে? পেসমেকার বা সাইনোয়েড টেলনোড। খুবই গুরুত্বপূর্ণ, মেডিকেল এবং ভার্সিটিতে যে কতবার আসছে তার কোনো শেষ নাই, তার কোনো শেষ নাই। এবার আরেকটা প্রশ্ন যেটা এই জায়গা থেকে খুব আসছে, সেটা তোমাদের বলি। বান্ডেল অফ হিজের আবিষ্কারক কে? দেখি কার কার মনে আছে। এটা দিয়েই আমাদের এইখানে সকল এমসিকিউ সকল কিছু কভার হবে। বান্ডেল অফ হিজের আবিষ্কারক কে? এটা দেখি কে বলতে পারে। বান্ডেল অফ হিজের আবিষ্কারক কে? আরেকটা কথা বলে রাখি, উদ্দীপনাটা না এইখান থেকে এই দিকেও আসে, তাহলে এটা তো আর বিট করবে না। আচ্ছা বলো, বান্ডেল অফ হিজের আবিষ্কারক কে? এটার মাধ্যমে আমাদের মোটামুটি শেষ আর কি, মোটামুটি শেষ বলতে এই টপিক শেষ। ভাইয়া করোনারি সাইনাস কিভাবে হার্টের প্রাচীর থেকে ফিরে আসে, রক্ত কেমনে প্রবেশ করে? আচ্ছা, করোনারি সাইনাসে আমি করোনারি ধমনী যখন পড়াবো তখন ক্লিয়ার করে দিব ভাইয়া, ওটা এখন না। ঠিক আছে, ওটা এখন না। দেখি কে বলতে পারে বান্ডেল অফ হিজের আবিষ্কারক কে? এটা কে বলতে পারে? অ্যাটলিস্ট বই তো আছে, বই দেখো তো বলতে পারো বান্ডেল অফ হিজের আবিষ্কারক কে। এই যে গোলাম মোস্তফা মনির, তুমি খুব রাইট অ্যান্সার করছো, খুব সুন্দর লিখছো। নাম হচ্ছে মিস্টার হিজ না, স্যার উইলিয়াম হিজ। বান্ডেল অফ হিজের আবিষ্কারক হচ্ছে স্যার উইলিয়াম হিজ। কি নাম? স্যার উইলিয়াম হিজ, স্যার উইলিয়াম হিজ, স্যার উইলিয়াম হিজ। কলমও কিনতে পারতেছি না লকডাউনের কারণে, দোকানপাট সব বন্ধ। মানে এলাকায় যে দোকানপাট আছে সেখানে তো নর্মাল মার্কারগুলো পাওয়া যায়, যাইতে হবে মিরপুর 1-এর বাজারে, সেখানে তো দোকানপাট সব বন্ধ। মার্কারও যে কিনবো, কালার মার্কার যে কিনবো তাও পারতেছি না। তাহলে কি লিখলাম সবাই? স্যার উইলিয়াম হিজ লেখো। বান্ডেল অফ হিজের আবিষ্কারক কে? সবাই লেখো, সবাই। শুধু পড়লেই হবে না, লিখতে হবে। আর তোমাদের আনসার দেওয়ার রেট এত কম কেন ভাই? আমি তো দেখতেছি কতজন একটা প্রশ্ন করার পর তোমরা কতজন করে আনসার করতেছো। আমি কিন্তু ঘুরে যেয়ে দেখি যে কোশ্চেন করার আগে কতজন আনসার ছিল, কোশ্চেন করার পরে কতজন আনসার। ঠিক আছে, কতগুলো কমেন্ট, এটা দেখলেই কিন্তু বোঝা যায় যে আসলে কতগুলো তোমরা আনসার করছো। তাহলে এটা কি? স্যার উইলিয়াম হিজ, স্যার উইলিয়াম হিজ, স্যার উইলিয়াম হিজ। সবাই লেখো। কেন লেখাইতেছি? যাতে করে মুখস্থ হয়ে যায়, তোমাদের পড়াটা যেন ক্লাসের মধ্যেই মুখস্থ হয়ে যায়। আচ্ছা, তাহলে এইটুক জিনিস যদি ক্লিয়ার থাকে, এইটুক জিনিস যদি তোমাদের ক্লিয়ার থাকে, এবার আমরা একটু হার্ট ফেল নিয়ে কথা বলবো, একটু হার্ট ফেল নিয়ে কথা বলবো, কারণ এটার সাথে হার্ট ফেল রিলেটেড। হ্যাঁ,
আচ্ছা, তোমরা কি কার্ডিয়াক চক্রটা বাসায় পড়ছো? তোমাদেরকে বলছিলাম কার্ডিয়াক চক্রটা বাসায় পড়তে। কার্ডিয়াক চক্র কিন্তু তোমরা বাসায় পড়বা। আর যদি কোনো কিছু বোঝার সমস্যা থাকে তাহলে সেই কোশ্চেনটা তোমরা কিউএনএতে করবা। কিউএনএতে আমি রিপ্লাই দিব। কালকে তো আমার সকাল আবার ক্লাস আছে, কালকে কিন্তু তোমাদের সাথে আমার আবার ক্লাস আছে সকাল 10:30টার সময়। ঠিক আছে, আমি চাই কার্ডিয়াক চক্র তোমরা নিজেরা পড়ো। আগের ক্লাসে যেটা পড়াইছি ওটার সাথে মিলাই নিলে কার্ডিয়াক চক্র হয়ে যাবে। আর কার্ডিয়াক চক্রের টাইমগুলো একটু ভালো করে পড়বা। অ্যাট্রিয়াম সিস্টোল হলে কতক্ষণ লাগে, অ্যাট্রিয়াম ডায়াস্টোল হলে কতক্ষণ লাগে, এই জিনিসটা এখানে আসে, তাছাড়া তেমন কিছু আসে না। আচ্ছা, এবার আমরা হার্ট ফেল নিয়ে একটু কথা বলবো। বাংলা সিনেমায় একজন অভিনেতা ছিলেন, যে অভিনেতা বাবার অভিনয় করতেন, সবাই বলতে হবে সে কে, যার হার্ট অ্যাটাক আর হার্ট ফেল খাওয়ার কপিরাইট ছিল। সে জোরে একটা শাউট করত এবং বুকের এইভাবে ধইরা হার্ট ফেল খেয়ে পড়ে যেত। মজার বিষয় হচ্ছে হাত থেকে বুকের বাম দিকে, উনি বুকের বাম দিকে না ধইরা, আমি খেয়াল করে দেখছি বুকের ডান দিকে ধইরা পড়ে গেছে। উনার হার্ট অ্যাটাক বা হার্ট ফেল খাওয়ার কি ছিল, একটা কপিরাইট ছিল, মানে প্রতি সিনেমায়। এবং তোমাদের বলতে হবে আমি কার কথা বলতেছি। এবং উনার একটা ফেমাস ডায়লগ আছে, ওই ফেমাস ডায়লগ দিয়ে উনি পড়ে যায়। আজান দিচ্ছে, আজানটা শেষ হোক। আজানটা শেষ হয়ে নেক তারপরে। আচ্ছা, শেষ আজান। একজন লেখছো ক্যামেরা মেবি মিরর ছিল এই জন্য ডান দিকে মনে হয়। আরে না, উনি হচ্ছেন আমাদের অন এন্ড অনলি আনোয়ার কাক্কু। উনি ছিলেন আমাদের আনোয়ার কাক্কু এবং ওনার ফেমাস ডায়লগ কি ছিল, আমিনার মা। শেষ, আমিনার মা বইলা শেষ। তো উনি ছিলেন আমাদের দ্য ফেমাস আনোয়ার কাকু। আমাদের ফেমাস আনোয়ার কাকু ওনার অনেক সিনেমাতে বুকের ডান দিকে হাত দিয়ে ধরে আমিনার মা বলে হার্ট ফেল খাইতে দেখা গেছে, হার্ট অ্যাটাক খাইতেও দেখা গেছে। বাট আসলে টিভিতে কোনটাকে হার্ট ফেল বলে আর কোনটাকে হার্ট অ্যাটাক বলে এইটাই ক্লিয়ারলি বোঝা যায় না। তোমাদের আগের দিন আলমগীর সাহেবের ছেলের গল্প বলছিলাম, তাই না? আলমগীর সাহেব আর হচ্ছে শাবানা। তো শাবানার ছেলের নাম কি ছিল জানি, কি ছিল? নাবানা। তো নাবানার হার্টের বাউল নষ্ট হয়ে যায়। বাল্ব না, বাউলটা কি আমি বলি শোনো। আমাদের ময়মনসিংহের ভাষায় বাল্ব রে বলে বাউল। তো দোকানে যায় বলে যে ভাই একটা বাউল দেন তো। তো আমার মামার একটা দোকান ছিল, ঠিক আছে? তো দোকানে ইঞ্জিনিয়ারিং মামা বসতো না, মামার যে লোক ছিল সেই বসতো। তো আমি যখন মামা বাড়ি যাই, তো যাই আমি এই দোকানে মাঝে মাঝে বসি, বুঝছো? এইবারও বসছি দোকানে মাঝে মাঝে, ঠিক আছে? তো মামার অন্যান্য বিজনেসগুলো দেখে, তো আমি দোকানে মাঝে মাঝে বসি। বিক্রি টিক্রি করতে ভালোই লাগে, দোকানদার ফিল হয় গ্রামে গেলে। হ্যাঁ, তো এবার বসি। তো দোকানে বসা এবার আমি বেচা কেনা করতেছি। তো আমি আবার মাপ ঝোঁকের বেচা কেনা বুঝি না। তাছাড়া অন্যান্য ধরো চিপস কিনবে 10 টাকা 15 টাকা, বা জুস কিনবে 25 টাকা, বা 7 আপ কিনবে 30 টাকা 35 টাকা, এগুলো ভালো বুঝছি। সেনাসুর কিনবে 10 টাকা। তো আমার কাছে আয়া এক খালাম্মায় কইছে, ও বাবা একটা বাউল দাও তো। আমি তো টেনশনে পড়ে গেছি, বাউল মানে? আমি এমন চারিদিকে দেখতেছি যে বাউল নামের কোনো খেলনা আছে কিনা। আবার দেখি ওই খালায় গুল চিবায়, গুল ছিল না, গুল দিয়া, ওই যে গুল মুখের মধ্যে গুল দেওয়া, জর্দা দেওয়া। তাই আমি ভাবলাম বাউল নামের কোনো গুল বা জর্দা আছে কিনা। যেমন ধরো আকিজ নামের বিড়ি আছে, নবাব নামের বিড়ি আছে। তো আমি বললাম বাউল নামের কোনো গুল টুল বা দাঁতের মাজন আসলো কিনা। তো আমি খুঁজতেছি, তো আমি গুলের কৌটা দাঁতের মাজনের কৌটার মধ্যে খুঁজতেছি। তো খালা আমার দিকে এমনে চায়। পরে আমারে বলে, এই তুমি ফটিকের ভাইগনা না যার কয়েকদিন আগে মা মরছে? হ খালা। তুমি কি খুঁজো? তুমি এই গুল খুঁজতেছো কেন?
বাউল দাও, বাউল। এই যে বাউল জ্বলতেছে না, বাউল, ওইটা বাউল দাও আমার একটা। পরে খালা বাল্ব, হ হ হ বাউল বাউল, খালা বাল্ব, ওই তো বাউল। তারে দিয়ে আমি বাল্ব বলাইতেই পারলাম না, বাউল বাউল বাউল। তারপরে আবার আমি গেছি এনার্জি বাল্ব নিয়ে আসছি। হ্যাঁ, এনার্জি বাল্ব গ্রামগঞ্জে 100 টাকা 120 টাকা, হ্যাঁ, কোম্পানির প্রচারের জন্য ওইগুলো চলে আর কি। তো আমি এনার্জি বাল্ব খুলতেছি, ঠিক আছে। তো আমি এনার্জি বাল্ব খুলতেছি। তো ওই সময় ওই খালা আবার কয়, আরে এইটা না, আরে ওই যে হলুদ বাউল গুলা, এলার্জি না, এলার্জি বাউলের দাম মেলা, হলুদ বাউল দাও, ওই 30 টাকা দামের। আমি মনে মনে কই, আল্লাহ, সাদা বাউল, হলুদ বাউল, নীল বাউল, কত কালারের বাউল। বাউল ফকিরে পাইলাম, জিজ্ঞাসা করতাম, ভাই আপনার কালার কি? দ্বিতীয়টা হচ্ছে, এটা এনার্জি লাইট না, এটা হচ্ছে এলার্জি নাইট, এলার্জি, বুঝছো? তো ওই দিনের এক্সপিরিয়েন্সের পরে আমার বাউলের প্রতি, দোকানের প্রতি এলার্জি হয়ে গেছে। এনার্জি না, ইটস নট এনার্জি, ইটস অ্যালার্জি। তো অ্যালার্জি বাউল বিক্রি করছি আমি 25 টাকা দিয়া। কই থেকে কই চলে গেছি। তো তো আমাদের টিভি সিনেমাতে আগেকার সময় এরকম অনেক ঘটনা ঘটতো। তো সেই হার্ট ফেল নিয়ে বলবো আর কি। তো তোমাদের একটু গল্প বললাম, রিপ দাও। বাল্ব হচ্ছে বাউল, আর এনার্জি না এলার্জি। তো এইগুলোই হয়, বুঝছো? যাক, ওই খালা আবার আমারে পরে আবার আরেকদিন দেখা হয়েছিল, আমার মাথায় হাতটা বুলাই দিছে, ডাক্তারি পড়ো না, আর কয় বছর, আর কয়দিন, মনে হয় কি আমি মনে হয় প্রেগনেন্ট, আমরা জিজ্ঞাসা করতেছে কয়দিন পর আমার ডেলিভারি। এই একটা কমন কোশ্চেন, বাবা তোমার আর কয়দিন। যাক, তো যেটা বলতেছিলাম, হার্ট ফেলটা কি আসলে? আমাদের এই যে এই সাইনোঅ্যাট্রিয়াল নোড, এই সাইনোঅ্যাট্রিয়াল নোডটা উদ্দীপনা তৈরি করে, অ্যাট্রিওভেন্ট্রিকুলার নোডে পাঠায়, বান্ডেল অফ হিজে পারে, তারপর এটা পার্কিনসি ফাইবারতে চারিদিকে ছড়ায় যায়। তো এই কাজগুলা আসলে খুব সুন্দরভাবে নিয়ন্ত্রিত হয়। তোমরা যখন কার্ডিয়াক চক্র পড়বা তখন দেখবা 0.8 সেকেন্ড সময় লাগে একটা একটা সংকোচন প্রসারণ হইতে। হৃদচক্র মানে কি? একবার সংকোচন একবার প্রসারণ হইতে যে সময় লাগে এটাকে বলা হয় কার্ডিয়াক চক্র। একবার সংকোচন একবার প্রসারণ, একবার সিস্টোল একবার ডায়াস্টোল। তোমাদের বইয়ের মধ্যে অ্যাট্রিয়ালের সিস্টোল, অ্যাট্রিয়ামের ডায়াস্টোল দেওয়া আছে, ভেন্ট্রিকুলার সিস্টোল, ভেন্ট্রিকুলার ডায়াস্টোল দেওয়া আছে। ওটা যারা কিভাবে রক্ত সঞ্চালন হয়ে যারা পারো তারা এমনিই পারবা, এই জন্য আমি বলছিলাম নিজে পড়তে, টাইমটা একটু পড়বা কতক্ষণ লাগে। তো একবার সিস্টোল একবার ডায়াস্টোল হতে যে সময়টা লাগে এটাকে বলবে কার্ডিয়াক চক্র। তো এমনি 60 মিনিটে কয়টা বিট হয় এটা আমাদের হিসাব করতে হবে। তো নর্মালি 0.8 সেকেন্ডে একটা বিট হয়, 0.8 সেকেন্ডে একটা বিট হয়। তাহলে 60 সেকেন্ডে কয়টা বিট হবে? 60 সেকেন্ডে বিট হবে 75টা। 60 সেকেন্ডে বিট হবে কয়টা? 75টা। এটা হচ্ছে ভালো, এটা হচ্ছে নর্মাল। যা আমি এখন তোমাদের যখন মানে ক্লাস নিচ্ছি, এখন আমার কথা বলার কারণে হার্টবিট একটু বেশি, বাট তোমাদের এখন হার্টবিট নর্মাল। হ্যাঁ, আমি যদি পালস অক্সিমিটার লাগাই, কই আমার পালস অক্সিমিটার হারাই গেছে। আচ্ছা, তো আমি আমার হার্টবিট দেখতে পারবো বা পালস দেখতে পারবো। নর্মালি 70 থেকে 80 থাকলে এটা ভালো। কিন্তু আমরা যখন দৌড়াই, অনেক জোরে দৌড় দিই, তখন কিন্তু হার্টবিট কি হয়? বাড়ে না কমে? বলো তো, আমরা যখন অনেক জোরে দৌড় দেই তখন আমাদের হার্টবিট বাড়ে না কমে? কুইকলি বলো। আমরা যখন অনেক জোরে দৌড় দিই তখন আমাদের হার্টবিট বাড়ে না কমে? তখন আমাদের হার্টবিট বেড়ে যায়। তখন আমাদের হার্টবিট কি হয়ে যায়? বেড়ে যায়, বেড়ে 140, 150, 160-এও চলে যায়, মানে ডাবল হয়ে যায়। আবার আমরা যখন ঘুমাই থাকি তখন আবার হার্টবিট কমে যায়, তখন আবার হার্টবিট কি হয়ে যায়? কমে যায়, তখন সেটা 65, 60-এও নেমে যায়। ঠিক আছে? আচ্ছা, তো আমার যে ঘড়িটা, আমার ঘড়িতে চার্জ নাই, আমার ওই অ্যাপেল ওয়াচের চার্জ নাই। চার্জ থাকলে তোমাদের এখন লাইভ করে দেখাইতাম আসলে কেমনে হার্টবিটটা মাপে। আচ্ছা দাঁড়াও, তোমাদেরকে আমি একটু দেখানো যায় কিনা। আচ্ছা, যতটুকু চার্জ হয়েছে এনাফ, এতটুকু চার্জেই দেখানো যাবে। আচ্ছা, আমি একটু দেখাই তোমাদেরকে হার্টবিটটা নর্মালি কেমনে থাকে, কত থাকে। হ্যাঁ, তোমরা যাইও না। হ্যাঁ, পাসওয়ার্ড। তো এই হচ্ছে অবস্থা। তো আমি হচ্ছে আমার হার্টবিটটা দেখব।
একদম রান টাইম দেখি, এটা দেখলে হার্টবিটটা ভালো বোঝা যাবে। ওপেন গোল, এই যে শুরু হয়ে গেছে। এই যে নিচে আমার হার্টবিট দেখাবে বা আমার পালস দেখাবে আর কি, ঠিক আছে? নিচে আমার পালস দেখাবে। দেখো তোমাদের কত কিছু করে দেখাবো আমি, একটু সময় নিতে হবে। নাকি আমার পালস হারাই গেল? হাই, এই যে দেখো আমার পালস চলে আসছে। এই দেখো কত, 91 বিপিএম, 91 বিপিএম। বিপিএম মানে কি? বিট পার মিনিট। বিপিএম মানে কি? বিট পার মিনিট। 86-তে চলে গেছে, আপ ডাউন করতেছে আর কি, 86, 91। নর্মালি কিন্তু 75 থেকে 80-র মধ্যে থাকাটা নর্মাল। তো আমি যে এখন দৌড়াদৌড়ি করতেছি, আমি যে কথা বলতেছি, এই জন্য হার্টবিটটা বেশি। দেখো 100-তেও চলে যাচ্ছে, কথাবার্তা বলার কারণে, উত্তেজিত থাকার কারণে, ঠিক আছে? এখন আমি যে কাজটা করব সেটা হচ্ছে, তোমরা দেখে আবার হাইশো না, আমি একটু লাফাবো, বুঝছো? আমি একটু এভাবে লাফাবো, বুঝছো? দৌড়াইতে তো পারবো না, একটু লাফাবো, মানে তোমাদেরকে মানে দেখানোর জন্য একটু কিছুক্ষণ লাফাই। হ্যাঁ, এগুলো আবার কেউ আবার কাট টাট করে আবার মানে ফেসবুক ইউটিউবে দিয়ে দিও না কিন্তু, ঠিক আছে? তোমাদের তো আবার বললেও ঝামেলা, যেটা না করবো ওটা আরো বেশি করে করবা। তো আমি একটু লাফাই, হ্যাঁ একটু লাফাই, দেখি আমার হার্টবিটটা বাড়ে কিনা, বুঝছো? দৌড় তো আর দিতে পারবো না, দৌড় দিলে তো আর হবে না। জানো বিদেশে যারা হচ্ছে ডাক্তার থাকে, বিদেশে যারা টিচার থাকে, এরা কত কিছু করে, ক্লাসের মধ্যে ডান্স পর্যন্ত করে স্টুডেন্টদেরকে কি করার জন্য, বোঝানোর জন্য। তো আমি তো তেমন কিছু করতেছি না, বাট আমার হার্টবিট কেন বাড়তেছে না? আচ্ছা, দেখানোর চেষ্টা করি তোমাদেরকে। দেখো সি 126, 126-এ চলে গেছে হার্টবিট। 121 দেখছো? কারণ আমি এখন লাফাইছি, তাই লাফাইছি। এবার দেখো আস্তে আস্তে কমতেছে, মানে এখন আমি রিল্যাক্স হচ্ছি। লাইফ টাইম দেখা দিচ্ছে, আর কই পাবা বলো? এত সুন্দর করে দেখাচ্ছি, আর কি করতে পারি তোমাদের জন্য? দেখো আস্তে আস্তে কমবে, আস্তে আস্তে কমুক, কমাটাও তোমাদের দেখাই। আস্তে আস্তে কমবে, তো কমাটা দেখো, কারণ আমি এখন রিল্যাক্স আছি, আমি এখন রিল্যাক্স হয়ে আছি, এই জন্য আস্তে আস্তে কমে যাচ্ছে। দেখছো? রিয়েল টাইম দেখাই দিলাম তোমাদেরকে। দেখছো অবস্থা? তো আমার এই অ্যাপেল ওয়াচে তোমরা কিন্তু ক্লিয়ারলি দেখতে পারতেছো যে আমার হার্টবিটটা কেমনে। আবার মাঝে মাঝে একটু বাড়ে, যখন আমি কথা বলতেছি বলে কিন্তু এখন আমার হার্ট রেটটা কিন্তু বেড়ে যাচ্ছে। আস্তে আস্তে কমে যাবে, কমে আবার এটা নর্মাল লিমিটে চলে আসবে। তো আমাদের ধরো মেডিকেল ইউজের ক্ষেত্রে আসলে এটা অ্যাকুরেসি অতটা না, ইসিজিও দেখানো যায়, বাট এই এখন আবার বেড়ে গেল কেন? কারণ আমি কথা বলতেছি বেশি, তাই বেড়ে গেছে। একটু রেস্ট নিই। হ্যাঁ, ও যাক, তোমরা তো বুঝছোই, তোমরা তো মোটামুটি বুঝে গেছো কেমনে কি হয়। তো এই হচ্ছে অবস্থা, তো তোমরা কিন্তু এই যে এখন আমার কাছে 95, 93, ঠিক আছে? আস্তে আস্তে কমে যাবে, আস্তে আস্তে কমে যাবে। তো এই হচ্ছে কথা, ও লেট মি রিল্যাক্স। ও মানে সিরিয়াসলি অলওয়েজ মনে রাখবা, আমি নিজের জন্য বলতেছি না, একজন ভালো শিক্ষক সে হচ্ছে স্টুডেন্টের মধ্যে পড়ার আগ্রহ তৈরি করতে পারে, পড়ার মধ্যে একটা মজা তৈরি করতে পারে। তোমাদের জন্য মাঝে মাঝে যখন আমি বসে বসে গল্প বানাই, তোমাদের জন্য মাঝে মাঝে কি করি, গল্প বানাই। কেন গল্প বানাই? যাতে করে তোমরা পড়ায় মজা পাও। সব পড়ায় দেওয়া আমার ভাল লাগে না, তো আমি পুরো চ্যাপ্টারটা পড়াই দিচ্ছি, তারপর আমি চাই যে কার্ডিয়াক চক্রটা তোমরা নিজেরা পড়ো। কেন? কারণ তোমরা নিজেরাও কিছু শেখো। সব যদি আমি শিখাই দেই তাহলে কিন্তু তোমাদের মেধার বিকাশ হবে না। মেধার বিকাশের জন্য তোমাদেরকে একটু পড়তে হবে। এ গুড টিচার অলওয়েজ ইন্সপায়ার দেয়ার স্টুডেন্টস টু লার্ন। ইট ইজ দ্য নেচার অফ এ গুড টিচার। এ গুড টিচার ডাজন্ট মিন দ্যাট হি উইল টিচ ইউ এভরিথিং, হি উইল গিভ ইউ নোটস, হি উইল গিভ ইউ এভরিথিং, হি উইল, মানে তার তো সব দায়িত্ব না। সে তোমাকে ইন্সপায়ার করবে পড়ার প্রতি, সেই ইন্সপিরেশনের জন্য তাকে যা করার তাকে সেটা করতে হবে। আমি নিজে দেখছি অস্ট্রেলিয়ার একটা মেলবোর্ন মেবি মেডিকেল ইউনিভার্সিটি, সেখানে একজন অ্যাসিস্ট্যান্ট প্রফেসর, অনেক সিনিয়র, বয়স 35-এর উপরে, উনি মাঝে মাঝে স্টুডেন্টদেরকে বোঝানোর জন্য ক্লাসের মধ্যে লাফায়, ক্লাসের মধ্যে দৌড়ায়, ক্লাসের মধ্যে শুয়ে পড়ে, জানো? একবার শুয়ে
থেকে দাঁড়ায় গেলে ঠাস করে যে হার্টবিটটা বেড়ে থেকে কমে যায়, এটা যদি ক্লাসের মধ্যে শুয়ে দাস করে দাঁড়ায় যায়, আবার শুয়ে আবার দাঁড়ায়, এগুলো দেখাইছে। সো ইটস এ নেচার অফ এ গুড টিচার। অ্যান্ড আমি বলতেছি না যে আমি অনেক ভালো টিচার, আমি তোমাদের জাস্ট এক্সাম্পল দিচ্ছি। তুমি যদি ভবিষ্যতে কেউ টিচিংকে ক্যারিয়ার হিসেবে নাও, তোমাদেরকে এই মেন্টালিটি জানো। আমি এক সময় যখন, আমি তো তোমরা হয়তো বা জানো, আমি উদ্ভাসের টিচার ছিলাম। উদ্ভাসের ক্লাসে আমি অনস হাইডার যে হামাগুড়ি, হাইডার যে চলন, লুপিং আছে, সমারসল্টিং আছে, এগুলো তো জানো, এগুলো শুনছো তোমরা, লুপিং, সমারসল্টিং, এগুলো কি শুনছো? তো এই লুপিং সমারসল্টিং দেখানোর জন্য আমি মাঝে ক্লাসের মধ্যে ডিগবাজি দিছি, জানো। পুরোপুরি তো ডিগবাজি দিতে পারি না, ওই যে হাইটা যেরকম এরকম লাফায় লাফায় চলে, আমি ক্লাসের মধ্যে এইগুলো করে পোলাপানরা দেখাইছি, যাতে করে জীবনে কোনোদিন না ভুলে। হ্যাঁ, হয়তো বা এটা করতে আমার কষ্ট হয়েছে, অনেকে হাসাহাসি করছে, অনেকে হয়তো বা এটাকে রেকর্ড করে আবার ইউটিউবে ছেড়ে দিবে, ফেসবুকে ছেড়ে দিবে, ট্রল বানাবে। আমার এতে কোনো প্রবলেম নাই। কেন প্রবলেম নাই? আমি এইটুকুই খুশি যে ইউ হ্যাভ লার্ন সামথিং ফ্রম দ্যাট ক্লাস, ঠিক আছে। আমি এটাই খুশি যে তুমি ক্লাস থেকে শিখতে পারছো, বা আমার ওই ডিগবাজি দেখা, আমার ওই হামাগুড়ি দেখে তুমি কখনো হাইড্রাটা ভুলবা না। বা আমি যে তোমাদেরকে একদম রিয়েল লাইফে দেখাইলাম যে আসলে হার্টবিটটা কেমন আটবে, যেমন এখন 90, এখন হচ্ছে 90, তো এটা কিন্তু তুমি আর কখনো ভুলবা না, ঠিক আছে। তুমি চাইলেও আর ভুলতে পারবা না জিনিসটা কেমনে হয়। তো এই যে এটাই চেষ্টা, যাক আমার যেটাই হোক, তোমরা শিখতে পারছো কিনা। তো এই যে জিনিসটা তোমরা দেখলা, বাড়া থেকে কমলো, কমা থেকে বাড়লো, এই যে ঘটনাটা তোমরা দেখলা যে বাড়া কমা, তো এই ঘটনাটা কিন্তু অটোমেটিক হচ্ছে, বুঝতে পারছো? এই ঘটনাটা কিন্তু অটোমেটিক হয়ে যাচ্ছে, এখানে কিন্তু কারো কোনো কন্ট্রোল নাই। হার্ট কিন্তু অটোমেটিক এই কাজটা করে। যখন তুমি অনেক বেশি পরিশ্রম করো তখন হার্টবিট বেড়ে যায়, যখন তুমি কম পরিশ্রম করো, রিল্যাক্স করো, তখন হার্টবিটটা কমে যায়, অটোমেটিক হচ্ছে। তো এই পুরো কন্ট্রোলটা কিন্তু আমাদের এই যে নোটগুলো ছিল, এই নোটগুলোর হাতে, কিন্তু এই পুরো কন্ট্রোলটা এই নোটগুলোর হাতে ন্যস্ত। নোট এই কাজগুলো করে। তার মধ্যে সাইনোয়াক্টিয়াল নোড হচ্ছে প্রাথমিকভাবে এই উদ্দীপনাটা তৈরি করে। প্রাথমিকভাবে উদ্দীপনাটা তৈরি করার কাজটা কার আছে? সাইনোয়াক্টিয়াল নোডের আছে। তো সে এখানে গুরু দায়িত্ব পালন করে। যখন তোমার হার্টবিটকে 160 করতে হবে, তখন সে 160 করে দেয়। একটু আগে যে আমার 125, 126 হয়ে গেছিল, সাইনোয়াক্টিয়াল নোডে কিন্তু উদ্দীপনাটা তৈরি করতেছে। অ্যাকশন পটেনশিয়াল যেটাকে বলছিলাম আমরা, ওই দেখো এখানে লেখা আছে অ্যাকশন পটেনশিয়াল। তো অ্যাকশন পটেনশিয়াল তৈরি করার কাজটা কিন্তু কে করতেছে? সাইনোয়াক্টিয়াল নোড শুরু করতেছে, বাট বাকিরা অন্য জায়গায় ছড়াই দিচ্ছে। তুমি যদি ভেজাল খাবার খাইতে খাইতে, ড্রাগস নিতে নিতে, অ্যালকোহল নিতে নিতে, সিগারেট খাইতে খাইতে তুমি যদি তোমার হার্টের উপর অত্যাচার করো, অত্যাচার করো, তখন তোমার হার্ট আস্তে আস্তে কি হবে? দুর্বল হবে। আরেকটা বড় কারণ হচ্ছে ভেজাল খাবার খাওয়া। ভেজাল খাবার খাইতে খাইতে কিন্তু হার্টের এমনি 12টা বেজে যায়। ভেজাল খাবার খেলে যে কোনো অর্গানের তোমার ক্ষতি হবে, সেটা শুধু হার্ট না, ইটস কিডনি, এভরি অর্গান উইল বি এফেক্টেড বিকজ অফ ভেজাল খাবার। পাশাপাশি স্মোক, ড্রিঙ্কস, সাদা পানি, কালো পানি, তো এগুলা খাইলে, ময়লা পানি, তো এগুলা খাইলে আলটিমেটলি হার্টের উপরটা এফেক্ট করে। এবং সেই এফেক্ট পড়তে পড়তে কিসের দাম নিয়ে পড়ছো তোমরা? কিসের দাম নিয়ে পড়ছো? 45K, 46K ঘড়ির দাম। ঘড়ি কত দিয়ে কিনছি ভুলে গেছি। তো যেটা বলতেছিলাম, ভুলেই তো গেলাম। ও হ্যাঁ, বলতেছিলাম যে অত্যাচার করতে করতে আমরা যখন নিজের উপর অত্যাচার করি, তখন আমাদের এই অর্গানগুলো আস্তে আস্তে কি হয়? ডিফেক্ট হয়ে যায়। তো এই অর্গানগুলো ডিফেক্ট হওয়ার পরে, এই সাইনোয়াক্টিয়াল নোডটা যখন ডিফেক্ট হয়ে যায়, তখন তোমার যতটুকু বিট তৈরি করার দরকার, তখন তোমার ততটুকু বিট সে তৈরি করতে পারবে না। ব্যাপারটা একটু ভালো করে বোঝো। তুমি যখন দৌড় দিবা, তখন দৌড় দিলে তোমার হার্টের বিটটা কেমন হওয়া উচিত? একটু আমাকে বলো তো। তুমি যখন দৌড় দিবা, তখন তোমার হার্টের বিটটা কেমন হওয়া উচিত? বলো। তুমি যখন দৌড় দিবা, তখন তোমার হার্টের বিট কেমন হওয়া উচিত? আমি জানি তোমরা সবাই বলবা, তখন আমার হার্টের বিট অনেক বেশি হওয়া উচিত, 140-এ চলে যাবে। এখন ধরো তোমার সাইনোয়াক্টিয়াল নোড দুর্বল, ভালো করে বোঝো, এই জিনিসটা একটু গল্পে গল্পে তোমাদের শেখাই। ধরো তোমার সাইনোয়াক্টিয়াল নোডটা তোমার কি হয়ে গেছে? দুর্বল হয়ে গেছে। ইন দ্যাট কেস সে কিন্তু 180 বিট তৈরি করতে পারবে না। সে ওই 70 বিট তৈরি করেই লুল হয়ে যাবে বা টায়ার্ড হয়ে যাবে। মানে অল্প বিট তৈরি করে সে কি হয়ে যাবে? টায়ার্ড হয়ে যাবে। বুঝতে পারছো? সো এরকম সিচুয়েশন যখন হবে, তখন কি হবে? তুমি যখন দৌড় দিতে যাবা, তুমি যখন লাফাবা, তুমি যখন সিঁড়ি দিয়ে উঠবা, তখন অল্প পরিশ্রমে তোমার বুক কি করবে? তোমার বুক ধরফর করবে। তখন তোমার বুক কি করবে? ধরফর করবে। এবং তখন তুমি আর কাজটা করতে পারবে না। এখন আমি যে কথাটা বলি, তোমাদের ফ্যামিলিতে যদি এরকম কেউ থাকে যে এরকম রিপোর্ট করে যে আমার বুকে ধরফর করতেছে, আমার কষ্ট হচ্ছে,
আমি সিঁড়িতে উঠলে আমার বুক ধরফর করে, হ্যাঁ, বুক চিনচিন করে না, চিনচিন করা হচ্ছে হার্ট অ্যাটাক, ধরফর করে, শ্বাসকষ্ট হয়, হালকা কাজ করলেই হয়, তখন বুঝবা কি তোমার ওই পেশেন্টের হয়তো বা এই নোটসগুলা ঠিক মতো কি করতে পারতেছে না, কাজ করতে পারতেছে না। ক্লিয়ার? এবং তখনই বুঝতে হবে পেশেন্টটা হার্ট ফেলের দিকে যাচ্ছে, তখনই বুঝতে হবে পেশেন্টটা কি হার্ট ফেলের দিকে যাচ্ছে, যখন এই নোটগুলো ঠিক মতো কি করে না, কাজ করে না। তার মানে কি, হার্ট যখন নিজেই দুর্বল হয়ে যায়, সে তখন পর্যাপ্ত পরিমাণ রক্ত পাম্প করতে পারে না। হার্টের কাছ তো রক্ত পাম্প করা, তুমি দৌড়াইলে হার্টবিট বাড়ে কেন? তোমার পুরো বডিতে রক্তের ডিমান্ড বেড়ে যায়, তোমার বডিতে অক্সিজেনের ডিমান্ড বেড়ে যায়, তখনই কিন্তু হার্টের বিটটা বেড়ে যায়, যাতে করে হার্ট বেশি বেশি পাম্প করে সারা শরীরে রক্ত দিতে পারে। আর তুমি যখন দৌড়াবা তখন তোমার প্রত্যেকটা অর্গানের রক্তের চাহিদা বেড়ে যাবে, খাবারের চাহিদা বেড়ে যাবে। ওই যে কোষে কোষে খাবার, কোষে কোষে অক্সিজেন কে পৌঁছায়? রক্তই তো পৌঁছায়, আগের প্রথম ক্লাসে আমরা পড়ছি। তো সেই কাজটা ভালো করে করানোর জন্য হার্ট তাড়াতাড়ি বিট করে, যাতে তাড়াতাড়ি রক্তটা সারা শরীরে যায়। সেটা কি পসিবল হবে? ইয়েস অর নো? ইয়েস অর নো? সবাই বলো ইয়েস অর নো। তোমার যদি হার্ট ফেল থাকে, তোমার যদি হার্টের সমস্যা থাকে, সেই ব্লাডগুলো কি তাড়াতাড়ি ঠিকমতো পৌঁছাইতে পারবে? ইয়েস অর নো? ঠিকমতো কি পারবে? পারবে না, ঠিকমতো পারবে না। সেই কেসটাকে বলা হবে হার্ট ফেল, সেই কেসটাকে কি বলা হবে? হার্ট ফেল। তাহলে হার্ট ফেলের সংজ্ঞা কি? সবাই লিখো, যারা যারা বুঝছো তারা সবাই বলো হার্ট ফেলের সংজ্ঞা কি বলবো? হার্ট ফেলের সংজ্ঞা এরকম হবে, হৃৎপিণ্ড যখন নিজেই দুর্বল হয়ে গিয়ে পর্যাপ্ত পরিমাণ রক্ত পাম্প করতে পারে না, সেই অবস্থাটাকে বলা হয় হার্ট ফেল। ঠিক আছে? হার্ট ফেল ইজ এ ক্লিনিক্যাল কন্ডিশন হুইচ ইজ ক্যারেক্টারাইজড বাই insufficient pump and the failure of supporting adequate blood inside of the body। মানে হার্ট যখন নিজেই দুর্বল হয়ে যায় তখন সেটাকে বলা হয় হার্ট ফেল। হার্ট অ্যাটাকটা ভিন্ন, হার্ট অ্যাটাকটা হচ্ছে হার্টে ব্লক হওয়া, এই জায়গায় আমাদের প্যাচটা লাগে। হার্ট ফেল আর হার্ট অ্যাটাকের মধ্যে আমরা প্যাচটা লাগে এই জায়গায়, আমরা দুটাকে মিলাই ফেলি। হার্টে যখন ব্লক হয় না, ওই যে ফ্যাট জমে ব্লক হয়ে যায়, ওটা হার্ট অ্যাটাক, আর এটা হার্ট ফেল, দুটো দুই জিনিস। হার্ট অ্যাটাক আমরা নেক্সট দিন পড়বো, আজকে আমরা হার্ট ফেল। তাহলে হার্ট ফেলের সংজ্ঞা বলো, হার্ট ফেলের সংজ্ঞা বলো। অ্যাটাক আর ফেল এক না, আজকে যেটা বলছে এটা ফেল। হার্টের মধ্যে যে নালী আছে, ওই নালীর মধ্যে যদি ফ্যাট জমে ব্লক হয়ে যায় সেটাকে বলে হার্ট অ্যাটাক, আর এটা হার্ট ফেল, দুটো দুই জিনিস। হার্ট ফেলটা এই যে এই নোটসগুলো যখন দুর্বল হয়ে যায়, যখন আরও অনেক কারণে হতে পারে। ধরো তোমার শরীরে রক্তহীনতা হয়ে গেছে, এই যে দ্য গুড ডক্টর দেখতে বললাম না, দ্য গুড ডক্টর ফার্স্ট এপিসোডটা এরকম হার্ট ফেল নিয়েছিল। ধরো আল্লাহ না করে অ্যাক্সিডেন্ট হয়েছে, অ্যাক্সিডেন্ট হয়ে শরীর থেকে সব রক্ত বের হয়ে গেছে, শরীর থেকে সব রক্ত কি হয়ে গেছে? বের হয়ে গেছে। তখন হার্ট কেয়ার পর্যাপ্ত পরিমাণ রক্ত পাবে পাম্প করার জন্য? হার্ট তো পর্যাপ্ত পরিমাণ রক্ত পাবেই না পাম্প করার জন্য, তখনও কি হয়ে যাবে? হার্ট ফেল হতে পারে। সবসময় যে এই কারণগুলোর কারণে হার্ট ফেল হয় এমন না, অন্যান্য কারণেও কিন্তু কি হতে পারে? হার্ট ফেল হতে পারে। দেখি কি কি লিখছো। হৃৎপিণ্ড যখন নিজে দুর্বল হয়ে রক্ত সরবরাহ করতে পারে না তখন হার্ট ফেল বলে। কুইক সবাই লেখো, সবাই। তাহলে এখন তুমি হার্ট ফেলের চিকিৎসা কেমনে করবা বলো? তুমি এখন হার্ট ফেলের চিকিৎসা কেমনে করবা? তোমার ন্যাচারাল পেসমেকার নষ্ট হয়ে গেছে, এখন তোমাকে প্রাকৃতিক পেসমেকার বসাইতে হবে। যাক, প্রাকৃতিক পেসমেকার আজকে আমরা যাব না, আজকে আমরা শেষ করে দিব, আর একটু পরে শেষ করে দিব। আজকে আমরা এখানে যাব না, নেক্সট ক্লাসে শিখবো। তাহলে আজকের ক্লাসে আমরা কি শিখলাম? আজকের ক্লাসে আমরা জাংশনাল টিস্যু পড়লাম, আজকের ক্লাসে আমরা হার্ট ফেল পড়লাম, হার্ট ফেলের সংজ্ঞা পড়লাম। আচ্ছা, হার্ট ফেলের ব্যাপারে দেখো তোমাদের বইয়ে কি লেখা আছে। হার্ট ফেলের লক্ষণ, আমি একটু লক্ষণগুলো পড়ে শোনাই। হ্যাঁ, হার্ট ফেলের লক্ষণগুলো তোমাদের পড়ে শোনাই। সক্রিয়, নিষ্ক্রিয়, এমনকি ঘুমের মধ্যেও শ্বাসকষ্টে ভোগা, এবং ঘুমের সময় মাথার নিচে দুটি বালিশ না দিলে শ্বাসকষ্ট বেড়ে যায়। দেখো প্রথমেই শুরু করছে শ্বাসকষ্ট দিয়ে। কেন শ্বাসকষ্ট হচ্ছে বুঝছোই তো। সাদা বা গোলাপি রঙের রক্ত মাখা মিউকাস, স্থায়ী কাশি বা ফোসফোস করে শ্বাস প্রশ্বাস, মানে মাঝে মাঝে মিউকাস দিয়ে রক্তের মতো গোলাপি মাখা কফও চলে আসতে পারে। শরীরে বিভিন্ন জায়গায় রক্ত জমে যায়, শরীরে বিভিন্ন জায়গায় কি হয়ে যায়? রক্ত জমে যায়। কেন রক্ত জমে যায়? হার্ট ফেল হলে রক্ত জমবে, কারণ হার্ট ফেল হলে হার্টটা যখন পর্যাপ্ত পরিমাণ পাম্প করবে না, তখন সেই এফেক্টটা ফুসফুসের উপরে পড়বে, ফুসফুস পুরো শরীরের মধ্যে রক্ত জমাই দিবে, পানি জমাই দিবে। পা গোড়ালি, পায়ের উদর, যকৃৎ স্ফীত হয়ে যায়, মানে শরীরে বিভিন্ন জায়গায় কি হয়ে যায়? পানি চলে আসে।
হৃদস্পন্দন এমন দ্রুত হবে মনে হবে যে হার্ট প্রতিযোগিতায় নেমে গেছে, হঠাৎ করে ঠাস করে আবার হার্টবিট বেড়ে যায়, দেখবা ঘুমের মধ্যে ধরফর করে উঠে পড়ে লাফ দিয়ে, মানে হার্টের কোনো নিয়ন্ত্রণ নাই, এই হার্টবিট ফাস্ট হয়ে যায়, এই হার্টবিট স্লো হয়ে যায়, কোনো নিয়ন্ত্রণ নাই। ঠিক আছে, এটাকে অ্যারিদমিয়া নামেও ডাকা হয়। এটাকে কি নামে ডাকা হয়? অ্যারিদমিয়া। কাজকর্ম চলনে অসামঞ্জস্য এবং স্মৃতিহীনতা প্রকাশ পায়। বুঝছো, মাঝে মাঝে কি হয়, ব্রেনের মধ্যে যখন পর্যাপ্ত পরিমাণ রক্ত যায় না, তখন ব্রেনও কি করে, ঠিক মতে কাজ করতে আর পারে না। তো এইগুলো হচ্ছে কি, এগুলো কোন রোগের বলো? এগুলো যে বললাম, এগুলো কোন রোগের? হার্ট অ্যাটাক না হার্ট ফেল? এগুলো হচ্ছে হার্ট ফেল। বাইকাসপিড ও ট্রাইকাসপিড কপারটিকার এক প্রান্তে মুখে কর্ডি টেন্ডুনি নামক তন্তু। কর্ডি টেন্ডুনি কি? এই দেখো, এই কপারটিকাগুলোকে এই জায়গায় ধরে রাখার জন্য কিছু টান দিয়ে ধরে রেখে কিছু পেশি আছে, এগুলোর নাম হচ্ছে কর্ডি টেন্ডুনি। একজন জিজ্ঞেস করছে কর্ডি টেন্ডুনি কি, তাহলে হার্ট ফেল পড়লাম। ঠিক আছে, হার্ট ফেল পড়লাম। আচ্ছা, এখন তোমাদেরকে আমি র্যাপিড কিছু কোশ্চেন করি, র্যাপিড কোশ্চেন আনসার দিবা, শেষ। আজকে চলে যাব। প্রথম প্রশ্ন, মায়োজেনিক নিয়ন্ত্রণের জন্য কয় ধরনের জাংশনাল টিস্যু আছে? হৃৎপিণ্ড অটোমেটিক যে নিয়ন্ত্রণ হয়, এটার জন্য কয় ধরনের বিশেষ জাংশনাল টিস্যু বা নোড আছে? কুইকলি আনসার করো, কয় ধরনের বিশেষ জাংশনাল টিস্যু বা নোড আছে? কুইকলি, কয়েকটা কোশ্চেন করেই চলে যাব। হৃৎপিণ্ডের স্বনিয়ন্ত্রণের জন্য কয় ধরনের বিশেষ পেশি বা টিস্যু আছে? বা সবাই রাইট অ্যান্সার দিছো। হৃৎপিণ্ড যখন নিজে দুর্বল হয়ে রক্ত সরবরাহ করতে পারে না, তখন সেটাকে বলে হার্ট ফেল। দেখি কয়জন আনসার করতে পারো। আমরা কয় ধরনের জাংশনাল টিস্যু পড়ছি যারা হচ্ছে মায়োজেনিক নিয়ন্ত্রণ করে? কয় ধরনের? আচ্ছা, জোহরা ফাতিমা রাইট অ্যান্সার, সুমাইয়া হেনা রাইট অ্যান্সার, অ্যাট্রিয়ামকেই অরিকল বলতো আগে, বুঝছো, অরিকল এখন আর বলে না। আচ্ছা, উম্মে মারিয়া জান্নাত রাইট আনসার, শ্রুতি রাইট আনসার। তোমরা হচ্ছে কিউএনএ সেশনে কোশ্চেন করতে পারো। হ্যাঁ, কিউএনএ সেশনে কোশ্চেন করলে এগুলো আমি দেখবো। কালকে সকালে কিন্তু আবার ক্লাস আছে। কালকের ক্লাসটা সম্ভবত আমি স্লাইডে নিব কিনা বোর্ডে নিব, সেটা পরে জানাই দিব, সমস্যা নাই। আচ্ছা, ফাতেমা লাবনী রাইট আনসার, আখি রাইট আনসার, তাবাসসুম তালুকদার রাইট আনসার, এস এস এম সায়েম রাইট আনসার, সবাই। আচ্ছা, আঙ্গুল দিয়ে দেখাই দিচ্ছি, তাই না? আচ্ছা, পোর্টাল সংবহন কর্নারি সংবহন পড়াবেন না বলছি তো, পড়াবো, ওয়েট করো, এখনই শেষ হয়ে যায় না এই পুরো চ্যাপ্টার। 4 ধরনের নাম কি? সাইনোয়ার্টিয়াল নোট, অ্যাট্রিওভেন্ট্রিকুলার নোট, বান্ডেল অফ হিস, পার্কিনজি তন্তু। বান্ডেল অফ হিস, পার্কিনজি তন্তু। আচ্ছা, এখন আমার কোশ্চেন হচ্ছে, এরপর যে কোশ্চেনটা সেটা হচ্ছে, এই যে মায়োজেনিক নিয়ন্ত্রণটা যে হচ্ছে, এই মায়োজেনিক নিয়ন্ত্রণটা যদি না থাকে তখন হার্ট কি ধরনের রোগে ভুগতে পারে? এটার আনসার করো। এই মায়োজেনিক নিয়ন্ত্রণটা যদি ঠিকমতো না হয় তখন হার্টের কি ধরনের রোগ হতে পারে? এই মায়োজেনিক নিয়ন্ত্রণ যদি ঠিকমতো না হয় তখন হার্টের কি ধরনের রোগ হতে পারে? দেখি এটার আনসার কি দিতে পারো। কি ধরনের রোগ হতে পারে? মায়োজেনিক নিয়ন্ত্রণ যদি ঠিকমতো না হয় তখন কি ধরনের রোগ হতে পারে? গুড। খাদিজা তুল কুবরা, ওবায়দুল হক, সিদ্দিকি, সবাই রাইট অ্যান্সার, সবাই। আচ্ছা, একটা ইনফরমেশন আমি তোমাদের বলতে ভুলে গেছিলাম, এটা খুবই ইম্পর্টেন্ট। এই সাইনোয়ার্টিয়াল নোড থেকে উদ্দীপনা এই যে অ্যাট্রিওভেন্ট্রিকুলার হয়ে ভেন্ট্রিকল পর্যন্ত আসতে, এই পর্যন্ত আসতে 0.16 সেকেন্ড সময় লাগে। এই প্রশ্নটা মনে রাখবা, 0.16 সেকেন্ড সময় লাগে। এই কথাটা ভোলা যাবে না। কি বললাম? সাইনোয়ার্টিয়াল নোড থেকে উদ্দীপনা ভেন্ট্রিকল পর্যন্ত আসতে 0.16 সেকেন্ড সময় লাগে। আমি কথাটা কি বললাম? সাইনোয়ার্টিয়াল নোড থেকে উদ্দীপনা ভেন্ট্রিকল পর্যন্ত আসতে কতক্ষণ সময় লাগে? 0.16 সেকেন্ড সময় লাগে। এটা মেডিকেলে আসছে, এটা বোর্ডে আসছে, এটা ঢাকা ভার্সিটিতে আসছে, এবং তোমাদের অ্যাট্রিওভেন্ট্রিকুলার নোটে দেওয়া আছে। এত সংখ্যা পড়ার দরকার নাই, এখানে অনেকগুলো সংখ্যা লেখছে, 0.14, 16, 0.3, এতগুলো দরকার নেই, খালি একটা মনে রাখবা। সাইনোয়ার্টিয়াল নোড থেকে উদ্দীপনা ভেন্ট্রিকল পর্যন্ত আসতে কতক্ষণ সময় লাগে? সবাই লেখো এভাবে। আমি দেখাই দিই, সবাই ভাই লেখো। SAN টু ভেন্ট্রিকল সমান 0.16 সেকেন্ড। এই কথাটা সবাই লেখো।
সাইনোঅ্যাট্রিয়াল নোড থেকে ভেন্ট্রিকল পর্যন্ত যেতে কতক্ষণ সময় লাগে? 0.16 সেকেন্ড সময় লাগে। 0.16 সেকেন্ড সময় লাগে। কুইক, সবাই লেখো এটা। সাইনোঅ্যাট্রিয়াল নোড থেকে ভেন্ট্রিকল পর্যন্ত যেতে কতক্ষণ সময় লাগে? 0.16 সেকেন্ড সময় লাগে। সবাই 0.16 সেকেন্ড সময় লাগে। আচ্ছা, তাহলে দেখো ঘটনাটা কি। প্রথমে এস এ নোড, সবাই লেখো এটা, আমার সাথে সাথে লিখবা। এস এ নোডের পরে তীর চিহ্ন দাও, তোমাদের মোবাইলে আছে এরকম তীর চিহ্ন। এস এ নোডের পর তীর চিহ্ন দাও, তারপর লেখো এভিএন। এরপর আবার তীর চিহ্ন দাও, তীর চিহ্ন দিয়ে লেখো বান্ডেল অফ হিজ। এরপর আবার তীর চিহ্ন দাও, তীর চিহ্ন দিয়ে লেখো পার্কিনজি। সবাই লেখো, মুখস্থ মুখস্থ মুখস্থ। তোমাদের ক্লাসের পড়া ক্লাসেই মুখস্থ, এটাই আমি চাই। তাহলে লেখো এসএএন, এসএএন, সবাই লেখো আমার সাথে, এসএএন টু এভিএন টু বান্ডেল অফ হিজ টু পার্কিনজি ফাইবার। সবাই লেখো এটা, সবাই লেখো। এবার তোমরা বলো আজকে ক্লাসের পড়া বুঝতে পারছো কিনা, ক্লাসটা কেমন লাগলো সবশেষে। যারা হচ্ছে পরে ক্লাসটা দেখবা তারা ক্লাসটা শেষ করার পরে অবশ্যই কমপ্লিট কথাটা লিখে যাবা। যারা খেলার কারণে হোক, বিভিন্ন কারণে ক্লাসটা দেখো নাই বা ক্লাসটা অন্য জায়গায় দেখবা বা ওই ব্যাপে দেখবা, তারা অ্যাটলিস্ট এখানে এসে আমাকে কমপ্লিট কথাটা কমেন্টে লিখে যাবা, যাতে করে আমি বুঝতে পারি যে তুমি পরে ক্লাসটা করছো। ঠিক আছে? এবং এটা সবাই লেখো, এই সিরিয়ালটা। ক্লাসটা কেমন লাগলো তোমরা জানাও, পড়াটা বুঝতে পারছো কিনা। আমি একটু রিপিট করি আজকে আমরা কি কি পড়ছি। আজকে আমরা শুরুতে বাংলাদেশের ম্যাপ পড়ছি। বাংলাদেশের ম্যাপের মাধ্যমে কিভাবে সানি অনেক বাটপারি করছে সবার সাথে শিখছি। সানি বলতে সাইনোঅ্যাট্রিয়াল নোড, অনেক বলতে অ্যাট্রিওভেন্ট্রিকুলার নোড, বাট বলতে বান্ডেল, পার বলতে পার্কিনজি ফাইবার। সানির গল্প দিয়ে আমরা পড়ছি। এগুলোকে বলা হয় কি জাংশনাল টিস্যু। জাংশনাল টিস্যু কেন? কারণ এগুলো নিজের উদ্দীপনা নিজে তৈরি করতে পারে, উদ্দীপনা তৈরি করে চারিদিকে ছড়িয়ে দেয়, এই জন্য এগুলোকে আমরা জাংশনাল টিস্যু বলছি। এর মধ্যে সানি বা সাইনোঅ্যাট্রিয়াল নোডকে বলে প্রাকৃতিক পেসমেকার, কারণ সে উদ্দীপনাটা তৈরি করে, ন্যাচারাল পেসমেকার বলে। সেখান থেকে সে পাঠায় অ্যাট্রিওভেন্ট্রিকুলার নোডে। অ্যাট্রিওভেন্ট্রিকুলার নোড থেকে উইলিয়াম হিস কর্তৃক আবিষ্কৃত বান্ডেল অফ হিজে যায়। বান্ডেল অফ হিজ থেকে দুইটা ব্রাঞ্চ বের হয়ে পুরো ভেন্ট্রিকুলার চারিদিকে ছড়া যায়, যেগুলোকে আমরা বলি পার্কিনজি তন্তু। এর মধ্যে সাইনোঅ্যাট্রিয়াল নোডকে আমরা প্রাকৃতিক পেসমেকার বলতেছি, কারণ সে সকল উদ্দীপনাটাকে তৈরি করে। পাশাপাশি এভি নোডকে রিজার্ভ পেসমেকারও বলা হয়, এটাও আমরা একটু জেনে রাখতে পারি। যদি কখনো সাইনোঅ্যাট্রিয়াল নোড একেবারে লুল হয়ে যায়, একেবারে বন্ধ হয়ে যায়, তখন কিছু সময়ের জন্য এভি নোড সেই দায়িত্বটা পালন করে। যাই হোক, এরপর আমরা কি জানলাম? এরপর আমরা জানলাম একটা পুরো সংকোচন প্রসারণ মানে হৃদচক্র, যেখানে সময় লাগে 0.8 সেকেন্ড। তাহলে 1 মিনিটে হবে 75টা বিট। এর থেকে বেড়ে যায় কখন? যখন আমরা দৌড়াদৌড়ি করি। রিল্যাক্সে থাকলে এর থেকে কমে যায়। তোমাদের একদম দেখাই দিছে আমার ইয়ে দিয়ে। এইটাকে নিয়ন্ত্রণ করার জন্য এই জাংশনাল টিস্যুগুলো অনেক হেল্প করে, তার মধ্যে সাইনোঅ্যাট্রিয়াল নোড সব থেকে বেশি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। ঠিক আছে? এরপরে কি বললাম? এরপরে বললাম হচ্ছে এটা যখন দুর্বল হয়ে যায়, ভেজাল খাবারের কারণে, স্মোকিংয়ের কারণে, ড্রিঙ্কিংয়ের কারণে, যখন এগুলো উল্টাপাল্টা হয়ে যায়, তখনই কি হয়? আমাদের হার্টের একটা সমস্যা হয়, বুকে ধরফর করে, কাশি আসে, শরীরে পানি চলে আসে, তখন সেই রোগটাকে বলা হয় হার্ট ফেল। তো হার্ট ফেলের সংজ্ঞা কি বললাম? হৃৎপিণ্ড যখন নিজেই দুর্বল হয়ে পর্যাপ্ত পরিমাণ রক্ত পাম্প করতে পারে না, তখন সেই ক্লিনিক্যাল কন্ডিশনটাকে বলা হয় হার্ট ফেল। হার্ট ফেল হলে কি কি হয় তোমরা তো দেখছোই। সে হার্ট ফেলের নিয়ন্ত্রণে আমাদের কি করতে হবে? হার্ট ফেলের নিয়ন্ত্রণে পেসমেকার স্থাপন করতে হবে। প্রাকৃতিক তো নষ্টই, আমাদের কি করতে হবে? কৃত্রিম পেসমেকার স্থাপন করতে হবে, তখন যে সেই রোগী বেঁচে যাবে। তো এই জিনিসগুলো আজকে আমরা পড়লাম, একটা রিক্যাপ করে দিলাম। এখন তোমাদের কারো কোনো কোশ্চেন থাকলে তোমরা করে ফেলো, কারো কিছু জানার থাকলে তোমরা বলে ফেলো, কারো কোনো কোশ্চেন থাকলে করে ফেলো, কারো কিছু জানার থাকলে বলে ফেলো। আর ক্লাসটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিয়ে দাও, অবশ্যই কমেন্টে জানিয়ে দাও ক্লাসটা কেমন লাগলো। অনেক কিছু শিখছি আজকে আমরা, তাই না? গল্পও করছি, অনেক কিছু শিখছিও আজকে। আচ্ছা, থ্যাংক ইউ। আচ্ছা, জোস, ভালো লাগছে, থ্যাংক ইউ। অস্থির, আচ্ছা থ্যাংক ইউ, ভালো ভালো, থ্যাংক ইউ। কোনো কোশ্চেন থাকলে করো, কারো কোনো কোশ্চেন থাকলে সেই কোশ্চেনটা করো।
অনেক ভালো ছিল ক্লাস, আলহামদুলিল্লাহ জোস ছিল, থ্যাংক ইউ ভেরি মাচ। সবসময় ট্রাই করে যাতে ক্লাসটা জোস হয়। তোমাদের সাথে কালকে সকালবেলা কিন্তু আবার ক্লাস আছে, সকাল 10:30টার সময়। কালকে আমরা কি পড়বো? কালকে আমরা হার্ট অ্যাটাক পড়বো, কালকে আমরা করোনারি সংবহন, সিস্টেমিক সংবহন শিখবো, কালকে আমরা রক্তচাপ বায়োরিসেপ্টর শিখবো, কালকে আমরা হার্ট অ্যাটাকটা শিখবো। দেখি যত তাড়াতাড়ি সম্ভব শেষ করতে হবে। 6টা ক্লাস হয়ে গেল, শেষ করতে হবে তো 7টা 8টা শেষ করতে হবে অ্যাজ সুন অ্যাজ পসিবল। এত লেকচার তো নেওয়া যাবে না একটা চ্যাপ্টারে। আসলে আমি যদি তোমাদের রেগুলার ক্লাসে নিয়ে যেতে পারতাম তাহলে আলটিমেটলি এত দেরি হতো না। এই জন্য আমি এখন তাড়াতাড়ি শেষ করে দিতে যাচ্ছি। এই সপ্তাহে তোমরা 3টা ক্লাস পাবা, কালকে পাবা, আবার বৃহস্পতিবারে পাবা। তো এই সপ্তাহের মধ্যে যেভাবে হোক এই চ্যাপ্টার শেষ করে আমি নেক্সট সপ্তাহে তোমাদের পরিপাক অধ্যায়ে চলে যাব। যেভাবে হোক আমরা তোমাদের জন্য সবসময় চেষ্টা করতেছি বেস্ট সার্ভিসটা দেওয়ার জন্য, বেস্ট ফ্যাসিলিটিসটা তোমাদের দেওয়ার জন্য। তারপরেও বিভিন্ন কারণে পারি না, বিভিন্ন সমস্যা তোমরা তো জানোই, প্রত্যেকেই সমস্যা থাকে, প্রত্যেকেই সমস্যার ঊর্ধ্বে না। বা তোমরা সেই জিনিসটা আসলে মেনে নিয়ে আমাদের সাপোর্ট করো, ইটস সো মাচ ইম্পর্টেন্ট। এবং এটাই আমাদের কাছে অনেক, এটা আমাদের অনুপ্রেরণা, যাতে তোমাদেরকে আমরা বেস্টটা দিতে পারি। আমার বায়োলজি সাবজেক্টটা অনেক পিছায় আছে, বাট আমি তোমাদেরকে এটা এনশিওর করতে পারি যে তোমরা তোমাদের এক্সাক্ট টাইমের মধ্যেই তোমাদের সিলেবাসটা আমরা ইনশাল্লাহ শেষ করে দিব, ঠিক আছে? এবং ফুল সিলেবাস শেষ করব। তোমরা 10 MS আমাদের এসএসসি 22 ব্যাচের ক্র্যাশ কোর্সের উপর আত্মবিশ্বাস রাখো। ইনশাল্লাহ অবশ্যই অবশ্যই আমরা তোমাদেরকে ভালো একটা সার্ভিস, ভালো কিছু আমরা ইনশাল্লাহ তোমাদেরকে দিব, ঠিক আছে? আমাদের 10 MS ক্লাস করলে তোমাদের আর কিচ্ছু দরকার নেই, আর কোনো কিছু দরকার নাই, নাথিং এলস, ঠিক আছে? তোমরা যদি আমাদের ক্লাসগুলো রেগুলার মন দিয়ে যদি করো তাহলে আর কিচ্ছু দরকার নাই, অনেস্টলি সেইং আর কিছু দরকার নেই। সামনে তোমাদের তো মডেল টেস্ট বা পরীক্ষার ব্যবস্থা থাকবে, এই চ্যাপ্টার শেষ হলে সেটার জন্য পরীক্ষা নেওয়া হবে, আর কোনো কিছু দরকার নাই। আমাদের 10 মিনিট স্কুলের যে অফিসিয়াল ইউটিউব চ্যানেল আছে, সেই ইউটিউব চ্যানেলেও কিন্তু তোমরা কী করতে পারো, দেখে নিতে পারো, কিন্তু অনেক ক্লাস, অনেক ভিডিওস তোমরা এখান থেকে দেখে নিতে পারো। সামনে তোমাদের জন্য সাজেশন সিরিজ আসতেছে, ভিএফএক্সে শুটিং শেষ, এখন সেগুলো এডিটের কাজ হচ্ছে। ভিএফএক্সে তোমাদের জন্য সাজেশন সিরিজ আসতেছে, 24টা অধ্যায়ের জন্য সেখানে সাজেশন দেওয়া থাকবে ছোটো 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 ভিডিওতে। তার সবগুলো শুটিং আমি শেষ করে ফেলছি, সেটা খুব তাড়াতাড়ি তোমাদের চলে আসবে, ঠিক আছে? সো তোমাদের জন্য এভরিথিং, সব কিছু আমাদের 10 মিনিট স্কুল তোমাদেরকে প্রোভাইড করতেছে। সো কিচ্ছু দরকার নাই আর, জাস্ট 10 মিনিট স্কুল, এসএসসি 2022 ক্র্যাশ কোর্স, এনাফ অ্যান্ড মোর দেন এনাফ, ঠিক আছে? ফার্স্ট টাইম আপনার ক্লাস করলাম, ভালো লাগলো, থ্যাংক ইউ। 1 ঘন্টা 33 মিনিট। ওকে, তাহলে শেষ করে দিই। হ্যাঁ, তাহলে আজকের মতো এখানে বিদায় নিচ্ছি, দেখা হবে আবার, ঠিক আছে ইনশাল্লাহ।